যেই কেসটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এই কেসটা প্রথম আসে তোমার কাছে মার্চের এন্ডে। আমার নিজের ভীষণ কিউরিওসিটি ছিল এই ঘটনাটা নিয়ে, যে আলটিমেটলি কি হলো। যাই হোক, একদম প্রথম থেকে শুনবো কি ঘটেছিল। তো ঘটনাটা প্রথম আমার কাছে আসে মার্চ মাসের শেষের দিকেই 2026-এ। কল করে বলে যে আমার নাম অনন্যা। তো আমার প্রবলেমটা হচ্ছে ঘুমাতে পারি না আমি। তখন বলছে যে আমি খুব খারাপ স্বপ্ন দেখি, একটা মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই, তো তুমি আমার একটা রিডিং ফার্স্টে করে দাও। একটা দিনও দেখছে যে পুরো অন্ধকার চারিদিক, আর সেটা কোনো সমুদ্রের পাড়, আর সেখানে চাঁদের আলোটা খুব প্রমিনেন্ট। সেখানে ওই মেয়েটা বিচে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখলাম যে ও পিছন ঘুরে আমার দিকে তাকালো, তাকিয়ে একবার হাসলো, আর সেই হাসিটা যে কি বিভৎস। সেই মেয়েটাকেই দেখলো যে গলায় দেওয়া অবস্থায় ঝুলে আছে, কিন্তু ওই অবস্থাতে ওর দিকে তাকিয়ে হাসছে। তার আরেকটা সাইডেও দেখতে পাচ্ছে নিজেকে, যে ওকে আগুনের কাঠের মধ্যে পড়তে হচ্ছে। সেই জায়গাটায় আমি যে স্বপ্নে মেয়েটাকে দেখি, সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা হাত থেকে কোনো একটা ছুরি টাইপের কিছু বের করলো, ওই ছুরিটা নিয়ে ওর নিজের গলাটার মধ্যে একটা কাঠ লাগে। সেই মুহূর্তেই পাশের জন যে দাঁড়িয়েছিল, আমি তোমাকে বলছিলাম, সে বলছে, ঘরে কেন ঢুকে আছিস, বাইরে বেরো। কি বলছো? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, যা শোনার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি পর্যন্ত সরে যাবে। ঘটনার প্রত্যেকটা মুহূর্ত যত এগোবে, তত আপনাদের মনের মধ্যে একের পর এক প্রশ্ন জন্ম নেবে। আজকের ঘটনা নিয়ে আমি এখনই কোনো রকম হিন্ট দেব না, কারণ আগে থেকে শুনলে হয়তো আপনাদের মধ্যে সেই অনুভূতিটাই আর সেভাবে কাজ করবে না। শুধু এটুকুই বলবো, পুরো ঘটনাটা শেষ পর্যন্ত পুরোটা শুনবেন, কারণ যা ঘটেছে তা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, মারাত্মক রকমের অস্বস্তিকর একটা ঘটনা। হয়তো আজকের ঘটনা পুরোটা শোনার পর আপনার চারপাশের নিস্তব্ধতা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। আজকের এপিসোডে আমাদের সাথে রয়েছেন ট্যারো রিডার মধুমিতা। মারাত্মক একটা কেস সে আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো মধুমিতা, হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো? খুব ভালো, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এই নিয়ে 4th টাইম তুমি এখানে এলে, কেমন লাগছে বলো? ভীষণ ভালো। এর আগে যতবারই তুমি এসেছো, বিভিন্ন রকমের কেস স্টাডিজ তুমি আমাদের সাথে শেয়ার করেছো। প্রত্যেকবারই ডিফারেন্ট টাইপের কিছু ঘটনা আমরা তোমার কাছ থেকে শুনেছি। কারণ ইনিশিয়ালি দেখতে গেলে তুমি যে কাজটা করো সেটাও আর 5 জনের তুলনায় একটু ডিফারেন্ট, তোমার ওয়ে অফ ওয়ার্কটাও একটু ডিফারেন্ট। তো সেই কারণে যখন তোমার কাছ থেকে তোমার কেস স্টাডিজ বা তোমার ঘটনাগুলো আমরা শুনি, সেগুলোও কোথাও না কোথাও একটু অন্য রকম হয়। তো আজকে যে পডকাস্টটা আমরা করছি, বেসিক্যালি এটা নিয়ে বিগত মাসখানেক ধরে তোমার সাথে আমার কথা চলছে। কারণ এটা জুলাই, বাট যেই কেসটা নিয়ে আজকে আমরা কথা বলবো, এই কেসটা প্রথম আসে তোমার কাছে মার্চের এন্ডে। ওকে, তো তারপর যখন তুমি কেসটা নিয়ে কাজ করছিলে, তখনও তোমার সাথে আমার কথা হয়েছে, বেশ কিছু আপডেটস তুমি আমাকে দিয়েছো, এবং ভীষণ কমপ্লিকেটেড একটা কেস। মানে আই ওয়াজ রিয়েলি, মানে কি বলবো, আমার নিজের ভীষণ কিউরিওসিটি ছিল এই ঘটনাটা নিয়ে, যে আলটিমেটলি কী হলো। তো মাঝখানে অনেকবার কেসটা আটকেও যায়, অনেক রকমভাবে বাধা পেয়েছিলে। যাই হোক, একদম প্রথম থেকে শুনবো কি ঘটেছিল, কারণ আমি কিছুটা জানি, বাট সবার জন্য প্রথম থেকে আমাকে শুনতেই হবে কি ঘটেছিল। তো ঘটনাটা প্রথম আমার কাছে আসে মার্চ মাসের শেষের দিকেই 2026-এ।
প্রথমে আমি ভেবেছিলাম বাকি যেরকম আর ৫টা ঘটনা আসে বা কেস আসে, তো সেরকমই একটা কিছু হবে, সিম্পল কিছু। হুম কারণ প্রবলেমটা খুবই সিম্পল ছিল, যেটা প্রত্যেকটা মানুষের লাইফেই কখনো কখনো হয়। আচ্ছা সিম্পল প্রবলেম একটা। তো আমার কাছে যখন ফোন আসে, তো দুপুরবেলা আমার কাছে একদিন কল আসে, কল করে বলে যে আমার নাম অনন্যা। মেয়েটা বলে ফোন করে অনন্যা, আমি ওর পারমিশন নিয়ে ওর নাম বলছি। তো তো ফোন করে সে আমাকে বলে যে আমি একটু কনসাল্ট করতে চাই। তো আমার প্রবলেমটা হচ্ছে যে আমার ঘুমাতে পারি না আমি। আচ্ছা ঘুমের সমস্যা। অ্যান্ড এটা আমরা জেনারেলি লাইফে সবাই হুম, এটা কম বেশি ফেস করি। এটা এমন কিছু নয় যে এটা ঘুম তো আমার আসে না। ডেইলি লাইফ প্রবলেম। হুম। তো ঘুম আসে না, তো আমি জিজ্ঞেস করলাম ওকে কলেই যে কেন ঘুম আসে না? কারণ কিছু একটা রিজন তো পিছনে হবে প্রত্যেকটা জিনিসের পিছনে। তো সে আমাকে বলল যে ঘুম আসে না কারণ আমি স্বপ্ন দেখি। আর আচ্ছা এতটাই ভয়ের স্বপ্ন দেখি যে আমার ঘুমাতে যেতে ইচ্ছে করছে না এখন। মানে ঘুমোতে যেতে ইচ্ছা করছে না, মানে ওর ঘুমাতে ভয় লাগছে। আচ্ছা এরকমও স্বপ্ন দেখছে। তো এটাও একটা নর্মাল জিনিস, নাইটমেয়ারস সবার হয়। যে নানান রকমের ভয়ের স্বপ্ন আমরা দেখি। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে এই কেসটাও একদমই নর্মাল একটা কেস, আর বেশি দিন লাগবে না এগুলো ঠিক করতে। অ্যান্ড অনেস্টলি আমি প্রথমে এটা সাইকোলজিক্যাল প্রবলেমই ভেবেছিলাম। ওভার থিঙ্কিং রিলেটেড। হ্যাঁ, ডিপ্রেসড আছে, কিছু আছে সেই হিসাবে। তো আমি ওকে বলি, মানে আমার ভুল একটা শুরুতে হয় যে আমি ওকে ডিটেলসে জিজ্ঞেস করিনি যে কী স্বপ্ন দেখো। আচ্ছা এটা আমার একটা, আমি হয়তো তাড়াহুড়োতে ওকে অতটা টাইম দিইনি। তো আমি ওকে কিছু বলি যে কিছু কিছু জিনিস হয় যেগুলো আমাদের প্রত্যেক দিনের যে স্বপ্নগুলো ভয়ের দেখি আমরা, সেগুলো থেকে কাটানো যায়। আচ্ছা অনেক সময় হয় বাচ্চারাও ছোটোবেলা অনেক সময় ভয়ের স্বপ্ন দেখে, বাচ্চাদের মধ্যে এটা বেশি হয়। তো সেগুলোকে কাটানোর খুব বেসিক কিছু উপায় থাকে, তো সেটাই আমি ওকে বলি। যেমন একটা হয় না আমাদের জলপাত্র, তো জলপাত্র মানে কোনো একটা পাত্রর মধ্যে তুমি যদি জল ভরে রাখো, স্পেশালি যদি কাচের হয় ওটা বা তামার হয়, এরকম যদি বাটিতে গ্লাসে তুমি জল ভরে ঘুমানোর সময় মাথার সাইডে রেখে দাও, ওটাকে জলপাত্র বলে। আচ্ছা পরের দিন সকালে উঠে ওই জলটাকে তুমি খাবে না, ওই জলটাকে তুমি ফেলে দেবে। আচ্ছা কারণ সারা রাতের যে এনার্জিসগুলো আছে ওই জলটা সেটা নিজের মধ্যে নিয়ে নেয়। আচ্ছা আর এটা একমাত্র তখনই প্রযোজ্য যখন ও রাতে ভয়ের স্বপ্ন দেখছে, নর্মাল ক্ষেত্রে নয় এটা। এটা একটা ওকে ওয়ে বলি। আরেকটা ওয়ে ওকে বলি যে ব্ল্যাক কালারের টর্মালাইন বলে একটা ব্ল্যাক পাথর টার্মালাইন, হয়। হ্যাঁ। তো সেটা নেগেটিভ এনার্জিকে খুব ভালোভাবে নিজের দিকে নিয়ে নেয়। তো ওটাও বলি আমি ওকে, তুমি রাখো নিজের সাথে, আর খুব কাজের এগুলো। আর ওকে বলি যে এটা সবাই জানে যে ঘুমানোর আগে বালিশের নিচে বা বিছানার নিচে যদি লোহা রেখে শুই তাহলে আমাদের স্বপ্নটা অত খারাপ আসে না, সেটাও ওকে আমি বলি। তারপর ও বলে কিছুদিন ওই জিনিসগুলো করে। করার ২-৩ দিন পর আমাকে কল করে বলে যে আমার কিন্তু স্বপ্নটা সেরকমই আসছে, ভয়ও আমি সেরকমই পাচ্ছি, কোনো রকমের চেঞ্জেস নেই। আচ্ছা তো আমি এখন বলি তার মানে ওর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। তো আমি ওকে বলি ল্যাভেন্ডার অ্যান্ড রোজমেরি, এগুলো হার্বস হিসাবে খুব ইউজ হয়, স্পিরিচুয়ালিটিতে ভীষণ ফেমাস এগুলো। আর আমি নিজেও গ্রিন ক্যান্ডেলের মধ্যে ল্যাভেন্ডার অয়েল হ্যাঁ, দিয়ে হ্যাঁ, হ্যাঁ। জ্বালিয়ে ঘুমানোর আগে 1 Essence ঘন্টা হয় এটা এটা ইউজ করি। একটা। হ্যাঁ সো ওকে আমি বলি ল্যাভেন্ডার অয়েল একটু মাথার মধ্যে তুমি দাও, কপালে, আর সাথে অ্যালোভেরা জেল। সো ওটা না তোমার নার্ভগুলোকে একদম সুথ করে দেয়, তো ওটাতে ঘুমটা ভালো হয়। ও সেটা করে আমার কথা শুনে, কিন্তু ওর ঘুম ওটার পরে তো আরও ঘুম আসা বন্ধ হয়ে যায়। ঘুম আসা বন্ধ হয়ে যায় মানে ও ঘুমাতে পারছে না আর। আচ্ছা। ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না। তো বলছে না এগুলো তো আমার হচ্ছে না, খুব কান্নাকাটি করে যে না আমার হচ্ছে না। তো বললাম যে স্বপ্ন সবারই আসে, ওকে আমি প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝানোর চেষ্টা করি, স্বপ্ন সবারই আসে, ঠিক আছে। তো তার ১-২ দিন পর না আমার মাইন্ডে স্টাক করে যে আমি ওকে এত কথা বললাম, কিন্তু একবার ওকে আমি জিজ্ঞেস করলাম না যে তুমি স্বপ্নটা কী দেখো। তো তারপরে আমি নিজে থেকেই ওকে কল করে আমি ওকে বলি যে তুমি কী স্বপ্ন দেখছো। তখন বলছে যে আমি খুব খারাপ স্বপ্ন দেখি, একটা মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই, তো তুমি আমার একটা রিডিং ফার্স্টে করে দাও, অ্যান্ড আমি শিওর যে ওখানে কিছু না কিছু বেরোবে। ও শিওরলি একটা বলছে মেয়েকে আমায়। দেখে এইটুকু বললো আমায় প্রথমে, ওকে যে একটা মেয়েকে দেখি আমি স্বপ্নে। তো আমি বললাম ঠিক আছে, রিডিং তাহলে একটা করা এখন নেসেসারি। তো আমি যখন রিডিং করতে বসি,
রিডিংয়ে না একটা মানে রিডিং শুরু হওয়ার আগে একটা রিচুয়াল করতে হয় অ্যান্ড ক্লোজ হওয়ার পরে একটা রিচুয়াল করতে হয়। কেন? এটা যাতে তুমি প্রোটেক্টেড থাকো। আচ্ছা, এটা ম্যাক্সিমাম লোক করে না। মানে যে রিডিংটা করছে সে যেন সে প্রোটেক্টেড থাকবে, আচ্ছা। আর এটা ম্যাক্সিমাম লোক করে না। শুরু করার আগে একটা রিচুয়াল হবে, আর শেষ হওয়ার পরে একটা রিচুয়াল হবে। আচ্ছা, তো যখন আমি শুরু করার আগে রিচুয়ালটা করতে বসি, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার রুমের টেম্পারেচার অনেকটা ড্রপ করছে। আমি বলছি না যে খুব তোমার room-এ? ঠান্ডা ওই টাইমে, হ্যাঁ আমার রুমে খুব ঠান্ডা ওই টাইমে, এসিও চলছিল না আমার, কিন্তু মনে হচ্ছিল টেম্পারেচার অস্বাভাবিকভাবে ড্রপ করছে। আর সেটা আমি বডিতে ফিল করতে পারছি, আমার স্কিনে ফিল করতে পারছি। তো তখন আমি বুঝলাম যে তার মানে কিছু একটা আছে, মানে আমিও তখন বুঝলাম যে না, কিছু একটা বেরোবে। তো যখন আমি রিডিংয়ে বসলাম, তো সেখানে স্পেসিফিক আমি 4টে কার্ডের ব্যাপারে বলছি, পুরোটা বলছি না বোঝার সুবিধার্থে। প্রথমে আসে আমার কাছে টাওয়ার কার্ড। তো আচ্ছা, টাওয়ার কার্ড না ডিস্ট্রাকশনকে বোঝায়, মানে কোনো জিনিস একদম হঠাৎ করে কিছু একটা ব্লাস্ট হলো। মানে টাওয়ার কার্ডও তুমি যদি দেখো তো সেই কার্ডে দেখতে পাবে যে একটা বাড়ি টাইপের, একটা উঁচু বিল্ডিং টাইপের আছে, যেটার ওপরের ছাদটা ব্লাস্ট হয়ে ফেটে গেছে, আচ্ছা, আর সেখান থেকে আগুন বেরোচ্ছে, আর তার পাশে কিছু লোক আছে যারা নিচের দিকে পড়ে যাচ্ছে। সো টাওয়ার কার্ড না একটা ডিস্ট্রাকশন আর আনএক্সপেক্টেড কিছু একটাকে বোঝায়, যেগুলো আমাদের এক্সপেকটেশনের বাইরে, সেইরকম টাইপের কিছু একটাকে বোঝায়। সেটার সাথে আমার মুন কার্ড এলো। যখন আমার কাছে মুন কার্ড এলো তখন আমি আরও কনফার্ম হলাম। মুন কার্ড না তোমার পাস্ট কার্ডসকে বোঝায়, কিছু কিছু যদি কার্স হয়, বা অনেক সময় আমাদের অ্যানসেস্টারাল কার্স যেটা হয় সেটাকেও বোঝায়। আর একটা কার্ড আমার কাছে আসে হুইল অফ ফরচুন, আর হুইল অফ ফরচুন মানে না তোমার সাইকেল অফ কর্মাকে বোঝায়। আচ্ছা, তোমার যে কর্মার যে সাইকেলটা থাকে, যে ওটা লুপে চলছে, ওটা ঘুরছে, কিন্তু ওটা স্টপ হচ্ছে না কোনো জায়গায়, আচ্ছা, ওটা হুইল অফ ফরচুনকে বোঝায়। অ্যান্ড সেটা হুইল অফ ফরচুন কার্ড, মানে এটা আমি এলাবোরেট করছি তো বুঝতে ইজি হয়। ওই হুইল অফ ফরচুন যে কার্ডটা হয়, সেটার যে হুইলটা হয় কার্ডে, সেটার ওপরে, একদম ওপরে ফিনিক্স নামে একটা প্রাণী দেখা, মানে ওখানে থাকে, তার হাতে একটা সোর্ড থাকে, অস্ত্র থাকে। তো সেটা দিয়ে বোঝায় যে এটা, এই যে হচ্ছে, এই লুপে যে কর্মার সাইকেলটা চলছে, সেটা ডিভাইন অর্ডারে চলছে, ডিভাইন লতে চলছে। এটা মানে তোমার খারাপ কিছু হচ্ছে না, খারাপ ইন দ্য সেন্স কি তোমার সাথে অন্যায় কিছু হচ্ছে না, ভালো খারাপ যাই হচ্ছে সেটা হওয়া উচিত, তাই হচ্ছে। তো এরকম কয়েকটা কার্ড আমার কাছে আসে। তো আর বাকি সব কার্ড দেখে আমি বুঝতে পারি যে কোনো একটা স্পিরিটের প্রেজেন্স রয়েছে ওর আচ্ছা, লাইফে, স্পিরিটের প্রেজেন্স রয়েছে, কিন্তু সেই স্পিরিটটা আমার নেগেটিভ লাগেনি। এটা আমার কাছে একটা কনফিউশন ক্রিয়েট করেছিল, যে স্পিরিট আছে তো কিছু নেগেটিভ ইন্টেনশন নেই, তো তার লাইফে এসছি প্রবলেমগুলো ক্রিয়েট করছে। কিন্তু দেখলাম যে ওটা নেগেটিভ নয় খুব একটা, মানে ভাইব্রেশনটা নেগেটিভ ছিল না না। অত নেগেটিভ নয়। Okay. কিন্তু পুরো মানে পুরো রিডিংয়ে সবচেয়ে বেশি প্রমিনেন্ট কার্ড আমার কাছে ছিল 3 অফ সোর্ডস। 3 অফ সোর্ডস না বিট্রিয়ালের কার্ড, আচ্ছা, কাউকে ধোকা দেওয়ার কার্ড। তো আমি পুরো রিডিংটাতে না, মানে তুমি একটা ফিলিংটাকে তুমি ফিল করতে পারবে, মানে ওই পুরো রিডিংটাতে এনার্জি তোমার স্যাড আছে না রেগে আছে, তুমি একটা ফিল করতে পারবে। তো পুরো রিডিংয়ে যেটা আমি ফিল করতে পেরেছিলাম, যে রিডিংয়ে অনেক পেন আছে, খুব আচ্ছা, ব্যথা আছে কোনো জিনিসের, মেন্টাল ট্রমা আছে পুরো রিডিংটাতে। তো আমি ওকে রিডিং পাঠাই, তো সব শুনে বলে যে হ্যাঁ আমি তোমাকে আগেই বলেছিলাম, ও আমাকে বলছে উল্টে, যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার কিছু না কিছু বেরোবে, তো আমি তোমার সাথে জাস্ট একবার দেখা করতে চাই। আমি ওকে একটা ডেট দিই, তো সেই ডেটে যথারীতিও আসে না, আচ্ছা, আসেনি। না এর মুভমেন্টেও ক্যান্সেল করে দেয়, কলও করে না আমাকে, জানায়ও না আমাকে, ও ক্যান্সেল করে দেয়। তো অ্যাটলিস্ট ওর যদি কিছু প্রবলেম হতো আমাকে জানানো উচিত ছিল যে আমার হবে না। যখন আমি ওকে ফোন করি তখনও রিসিভ করে না। আচ্ছা, তার পরের দিন সকালবেলাও আমাকে নিজে থেকে ফোন করে বলে যে আমার না এরকম জ্বর হয়েছিল খুব, তো শরীর খুব খারাপ ছিল, তো আমি ওই জন্য আসতে পারিনি, বাট তুমি নেক্সট ডেট দাও, আমি পজিটিভলি আসবো। ঠিক আছে, আমি নেক্সট ডেট দিই ওকে। নেক্সট ডেট আমি 2-3 দিন পরেই ওকে দিই। তো সেই নেক্সট ডেটেও ও আসে না। আচ্ছা,
তো আমি যখন ওকে ফোন করি, ও কল রিসিভ করে কাঁদতে কাঁদতে আমাকে বলে যে আমার খুব খারাপ টাইম চলছে, খুব খারাপ অবস্থা, তুমি নেক্সট আমাকে বলো, তুমি যেদিন বলবে, যেই টাইমে বলবে আমি সেই টাইমেই আসবো। প্রথমে আমি ব্যাপারটাকে অ্যাভয়েড করি, কি ওরকম অনেকে হয় যেরকম কল করে ডিস্টার্ব করে বা কল করে এগুলো। তো বাট আমি তখন ভাবলাম যে যখন ওর পে করে রিডিং করিয়েছে, তো কেউ নিজের মজা করার জন্য বা ইয়ার্কি করার জন্য টাকা খরচা করবে না নিজের। তো তারপর আমি ওকে আরেকটাও ডেট দিই, তো সেই ডেটেও আসে আমার কাছে। আচ্ছা। বাট আসার পর আমি ওকে যেটা দেখি সেটাতে আমার অবাক লেগেছিল, কারণ কলে যখন আমি ওর সাথে কথা বলেছি ওর ভয়েস আমার মোটামুটি নর্মাল লেগেছিল, কিন্তু যখন আমি ওকে সামনে থেকে দেখি তো দেখে আমার মনে হলো যে মানে হয়তো কতদিন ঘুমায়নি, কতদিন খায়নি, এরকম টাইপের একটা মানে ওকে দেখে আমার লাগছিল। সো এসেই ও প্রথমেই কাঁদতে শুরু করে দেয়। তো কাঁদতে কাঁদতে আমাকে বলছে, এরকমভাবেই পুরো আমাকে বলছে যে অনেক বছর হয়ে গেল আমি ঘুমালেই ওই মেয়েটাকে দেখতে পারি, ওই মেয়েটা আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। তো আমি ওকে বলি, ডিস্টার্ব করছে ঘুমে, আর কত বছর ধরে হচ্ছে তোমার সাথে এই জিনিসটা? তখন ও বলছে যে মোটামুটি ছোটোবেলা থেকেই, স্কুল লাইফ থেকেই আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি স্বপ্নগুলো দেখি, কিন্তু এটার জন্য আমার মা অনেক জায়গায় আমাকে নিয়েও গেছে, অনেক কিছু করেওছে, কিন্তু এই স্বপ্নটা আমার বন্ধ হচ্ছে না। ডক্টর দেখিয়েছে? ডক্টর তো আছেই। ডক্টর বলেছে যে না, এরকম বাচ্চা তো, স্টুডেন্ট, অনেক টাইপের এডুকেশনের প্রেশার আছে, এইসবের জন্য ওর এই ড্রিমসগুলো আসছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যান্টি ডিপ্রেশনসও ওকে দেয়, বাট কোনো লাভ হয়নি ওটাতে। এরকম নয় যে প্রত্যেক দিন স্বপ্ন দেখছে, আচ্ছা। কিন্তু ফ্রিকুয়েন্টলি দেখছে, 3-4 দিন পরপরই দেখছে এরকম। আর মানে 1 থেকে 2 দিন যদি ঘুম না হয় তো পুরো উইকটাই হ্যাঁ ডিসরাপ্টেড হয়ে যাবে। আর এরকম ঘুমগুলো কি হয় না, তোমার বডি হয়তো ঘুমিয়ে আছে কিন্তু তোমার মাইন্ড ঘুমিয়ে নেই, তাই ওটা ঘুম বলা হয় না, ওটাকে ঘুম বলা চলেই না। তো ও এসে বলে যে আমি স্বপ্নে, ও আমাকে ভয় দেখায়। তো আমি আমাকে বলি তুমি একটু বসো, একটু শান্ত হয়ে তুমি আমাকে পুরো জিনিসটা বলো যে কি অ্যাকচুয়ালি দেখো, আর সেটা পুরো ডিটেলসে। তো আমাকে বলে যে স্বপ্নে আমি দেখি যে একটা মেয়ে কিছুটা আমারই মতন দেখতে, হ্যাঁ, কিছুটা ওর মতনই দেখতে। আচ্ছা। ওকে, সো কিছুটা আমার মতনই দেখতে, যে আমাকে স্বপ্নে এসে কিছু বলতে চায়, কখনো কখনো ভয় দেখায়, কখনো কখনো আমার সামনে দাঁড়িয়ে কাঁদে। এবার একটা ড্রিমও, প্রত্যেকটা ড্রিমও ওরকম এলাবোরেট না করতে পারলে, যেগুলোর খুব ভালো মতন মনে আছে সেইগুলো আমাকে বলে। একটা দিনও দেখছে যে পুরো অন্ধকার চারিদিক, আর সেটা কোনো সমুদ্রের পার, আচ্ছা। আর সেখানে চাঁদের আলোটা খুব প্রমিনেন্ট। হুম। সেখানে ওই মেয়েটা বিচে বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। আর ও এই অনন্যা বলছে যে আমি স্বপ্নে দেখছি যে আমি ওকে পিছন থেকে দেখছি। হঠাৎ করে দেখলাম যে ও পিছন ঘুরে আমার দিকে তাকালো, তাকিয়ে একবার হাসলো। আর সেই হাসিটা যে কী বিভৎস সেটা আমি একমাত্র জানি, কারণ আমি ওটা দেখেছি, তোমাকে দেখাতে আমি পারবো না যে হাসিটা কী বিভৎস হতে পারে। যে নর্মাল হেসেছে, কিন্তু হাসিটা ভীষণ বিভৎস একটা হাসি। ওটা দেখে ঘুম থেকে উঠে যায়। আরেকদিনও স্বপ্নে দেখছে যে ওই মেয়েটা যাকে ও স্বপ্নে দেখে, সে কোথাও থেকে হেঁটে যাচ্ছে, কোনো পাহাড়ি এরিয়া, সেখান থেকে হেঁটে যাচ্ছে, আর ওর কোলে একটা বাচ্চা, আর যে বাচ্চাটা তো সবে জন্মেছে। আচ্ছা। আর বাচ্চাটাকে যে কাপড়ে জড়িয়ে রয়েছে সেই কাপড়টা না রক্ত আছে। আচ্ছা। ও ফার্স্টে আমাকে বলে যে কাপড়টার রং লাল। লাল রং অনেক কিছু সিগনিফাই করে। তো তারপর ওর থেকে ডিটেলস শুনে নেওয়ার পর আমি বুঝলাম যে ওটা লাল রং নয়, ওটা রক্ত, স্পেসিফিক রক্ত ওই জায়গাটায় ছিল, যেটা মেয়েটা 2 হাতে ওকে ধরে আছে, বাচ্চাটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। আর ও যখন বলছে যে আমি যখন স্বপ্নে দেখছি ওকে হেঁটে যেতে, আমি স্বপ্নের মধ্যেই না ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, ওকে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে তুমি কে। সেই মুহূর্তে আমি দেখলাম জোরে দৌড়ে এসে আমার পিছনে দৌড়ানো স্টার্ট করলো, বাচ্চাটাকে কোলে নিয়ে। আর ও যে জামাটা পরেছিল সেটা হাঁটুর নিচ অব্দি, এরকম টাইপের কিছু জামা পরেছিল। আর ওর পিছনে দৌড়ানোর চেষ্টা করলো, বলছে আমি স্বপ্নে না আমি পুরো ফিল করতে পারছি যে আমি দৌড়াচ্ছি, আর আমার পিছনে ওই রকম বিভৎস একটা মহিলা, যার গায়ের রঙটা পুরো অ্যাশ কালার, গ্রে কালারের, কালো নয়, সাদা নয়, গ্রে কালারের। সে কোলে একটা বাচ্চা নিয়ে আমার পিছনে ধাওয়া করছে,
আর এত স্পিড, যেটা দেখে মনে হচ্ছে চিতার থেকেও বেশি বড় স্পিড তার কাছে। আমিও দৌড়াচ্ছি, সেও দৌড়াচ্ছে। অ্যান্ড লাকিলি স্বপ্নের মধ্যে ও আমাকে টাচ করতে পারেনি। আমি তার আগেই কোনোভাবে উঠে যাই, চিৎকার করে ঘুম থেকে উঠি। তো এটা একটা স্বপ্নও দেখলাম। আরেক দিন বলছে আমি স্বপ্নে দেখছি যে আমি নিজেকেই, যে আমি না কোনো পাহাড়ি জায়গা থেকে হেঁটে যাচ্ছি। কোথায় হেঁটে যাচ্ছি, কেন হেঁটে যাচ্ছি আমি জানি না। শুধু সামনে দেখতে পাচ্ছি ওই মেয়েটা হেঁটে যাচ্ছে, তার পিছনে আমি হেঁটে যাচ্ছি। মানে ওর প্রত্যেকটা ড্রিমই ওই ওই মেয়েটাকে মেয়েটাকে রিলেটেড, আর আচ্ছা। কিছু কিন্তু নয়, হুম। ওই মেয়েটা রিলেটেড। তো এটা বলার পর তো আমাকে পুরো কাঁদতে কাঁদতে পুরো জিনিসগুলো বললো। আর ওর পেইনটা না আমরা হয়তো শুনছি বা বলছি, কিন্তু যে দেখছে সে জানে যে এটা কত বীভৎস, আর সেটাতে ওর কোনো কন্ট্রোল নেই। তো তারপর ওর অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে মোটামুটি 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। আচ্ছা, মেয়েটা বিবাহিত? হ্যাঁ, বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। বিয়ের পর এই জিনিসগুলো যেন আরও বাড়ছে। আচ্ছা। আর ওরা মোটামুটি 1 বছর ধরে ট্রাই করছে বেবির জন্য, বাট এনি হাউ সেটা হচ্ছে না। ডক্টর দেখিয়েছে, অনেক রকমের টেস্ট করেছে, বাট ওটা হচ্ছে না। তো ও বলছে যে আমার দেখো যখন আমি জেগে আছি সেই লাইফে আমার প্রবলেম, যখন আমি ঘুমাচ্ছি সেই জায়গাতেও আমার প্রবলেম, মানে চারিদিক থেকে শুধু আমার সমস্যাই সমস্যা। তো আমি ওকে বলি ঠিক আছে, তুমি একটা দিন আমাকে, আমি শুনলাম পুরো জিনিসটা, আমি দেখি যে কি আছে না আছে। তো তো ও বাড়ি চলে যায় যথারীতি। তার 2 দিন পরে আমাকে আবার ফোন করে। আমি ওর থেকে চেয়েছিলাম টাইম। মানে আমার কাছে না এটা মেইনলি যেই আসে তো আমি টাইম চাই, আমি ইনস্ট্যান্টলি কিছু করতে পারবো না। কারণ আমার নিজে প্রথমে রুটটাকে খুঁজে বার করতে হবে। রুট খুঁজে না বার করলে তুমি প্রবলেম জীবনেও সলভ করতে পারবে না। তো ওকে 2 দিনের মধ্যে আমাকে কল করে বলে যে আমি একটা নতুন রকমের স্বপ্ন দেখেছি। আচ্ছা। নতুন রকমের স্বপ্নে আমি কি দেখছি, একটা বড় গাছ রয়েছে, সেই গাছের চারিপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। আর সেই গাছের মধ্যে গলায় দড়ি বাঁধা কোনো একটা মেয়ে ঝুলছে। মানে আত্মহত্যা করেছে? হ্যাঁ। হুম। চারিদিকে পুরো অন্ধকার, কিন্তু বুঝতে পারছি আমি স্বপ্নের মধ্যেও যে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। আর স্বপ্নের মধ্যে আমি এটাও বুঝতে পারছি যে বৃষ্টিটা আমাকে টাচ করছে। এতটা রিয়েলিস্টিক স্বপ্ন যে তুমি স্বপ্নের মধ্যেও বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে আর তোমার গায়ে ওটা আসছে। সেই মেয়েটাকেই দেখলো যে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে আছে, কিন্তু ওই অবস্থাতে ওর দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা। আর একটা সাইডে, মানে গাছটা যেদিকে ও দেখতে পেলো ওটা, তার আরেকটা সাইডেও দেখতে পাচ্ছে নিজেকে, যে ওকে আগুনের কাঠের মধ্যে পোড়ানো হচ্ছে। মানে আমি নিজেকে বুঝলাম দেখতে না। পারলো। মানে ও নিজেকে পুড়তে দেখছে? ইয়েস, নিজেকে পুড়তে দেখছে, আর একদিকে ওই মেয়েটা ওরকমভাবে ঝুলছে আর ও হাসছে। তো ওই স্বপ্নটাও এরকম হলো। তো এবার ওইটা বলার পর তখন আমি বুঝলাম যে কেউ একটা আছে যে ওর থেকে কোনো টাইপের রিভেঞ্জ নিতে চায়। কারণ ও যখন পুড়ছে সেটা থেকে সে যখন হাসছে, তার মানে কোনো একটা রিভেঞ্জের কিছু আছে, যে ওর ক্ষতি হলেও খুশি হয়। তো তখন আমি ওকে বললাম যে তুমি আরেকবার আসো আমার কাছে। তো আবার এলো। এবার আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যে 2 দিন যে তোমাকে আমি ডেট দিয়েছিলাম, সেটা যে তুমি কেন আসোনি সেটা আগে আমাকে ক্ল্যারিফাই করো। প্রথম দিন ও বাড়ি থেকে বেরোতে যায়, কোনোভাবে ও পড়ে যায়, কিছু হয়, তো ক্যান্সেল হয়ে আসতে পারে না। নেক্সট ডে বার ওর আসার কথা ছিল, সেই দিন ওর হাজব্যান্ড অফিসের কাজে বাইরে ছিল, রাতে বাইরে ছিল। ও বলছে যখন আমি ঘুমাচ্ছি, আমার মনে আছে 2টো থেকে 2:30টার এরকম কোনো টাইম হবে, আমি কোনো দরজায় নক শুনতে পাই আমার ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে নক শুনতে পাই। তো যখন আমি ঘুম থেকে উঠি, আমার এতটাই ভয় ছিল, আমি উঠে আই হোল দিয়ে যখন আমি বাইরে দেখি কেউ নেই। আচ্ছা। এবার বলছে যে আমি যখন আবার ঘুমাতে যাই, আমি শুনতে পাই যে আমার বিছানার নিচে, যে বিছানার যে পায়াটা হয় না, সেটার মধ্যে কেউ স্ক্র্যাচিং সাউন্ড করছে, মানে কোনো নখ দিয়ে আছড়াচ্ছে বিছানার পায়াতে। বিছানা ধাক্কাচ্ছে বা বিছানা নাড়াচ্ছে সেরকম কিছু নয়, বিছানার যে পায়া আছে সেটার মধ্যে কেউ স্ক্র্যাচ করছে। তো ওটা নিয়ে বলে আমি যে ভগবানকে মানি, আমি তার নাম শুরু করি, অ্যান্ড কিছু টাইম পর আমি ঘুমিয়ে পড়ি। ওই একটা দিন গেল,
আবার বলছে এই জিনিসটা এবার কন্টিনিউয়াস হচ্ছে। বলছে আগেও আমি এই আওয়াজগুলো পেতাম, কিন্তু অন্যরকম আওয়াজ পেতাম। কিছু একটা জিনিস কেউ ফেললো, বা বাথরুমের জোরে দরজা বন্ধ হলো, কেউ কলের জলের আওয়াজ পেলাম, ছাদের মধ্যে কেউ আওয়াজ করছে, এইগুলো পেতাম। আর এই আওয়াজগুলো না ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি, এই আওয়াজগুলো খুব কমন। স্পেশালি ছাদের মধ্যে কেউ শিলনোড়া বাটছে, এই আওয়াজগুলো খুব কমন। আমি ম্যাক্সিমাম লোককে দেখেছি এগুলো এক্সপিরিয়েন্স করেছে। কেউ ছাদের মধ্যে চেয়ার হেঁটে টেবিল বেড়াচ্ছে। সরাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, কিছু অ্যাক্টিভিটি করছে। বাট যেটা আমি মানে বুঝতে পারলাম না সেটা হচ্ছে, যখন প্রথম মেয়েটা ক্যান্সেল করেছিল ভিজিট, তখন ও বলেছিল ওর শরীর খারাপ এবং ওর খুব খারাপ টাইম যাচ্ছে। তার মানে সেগুলো একটা মিথ্যে এক্সকিউজ ছিল। না, খারাপ টাইম তো যাচ্ছেই। হ্যাঁ মানে বাট ও শরীর খারাপের ব্যাপারটাও মিথ্যে কথাই বলেছিল তখন। না না, জ্বর এসেছিল, ওটা আমি পরে আসছি। আচ্ছা। তো ওই দিন প্রথম দিন তো ক্যান্সেল করলো যে ওর কোথাও পড়ে গেছিলো বা কিছু, সেটার জন্য। বাট সেকেন্ড দিনের এই ঘটনাটা বলছে যে আগের দিন কি হয়েছিল। তো কেউ ওরকম স্ক্র্যাচ করার আওয়াজ পাচ্ছে, আর বলছে এটা না কন্টিনিউয়াসলি কয়েক টাইম ধরে আমার সাথে চলছে, যে বিছানার নিচে আমি বুঝতে পারি কেউ স্ক্র্যাচ করছে। বলছে ওটা শুনে আর আমি বুঝতে পারছি যে আমার নাম ধরে কেউ একটা ডাকছে আমাকে, কিন্তু আমার নাম ধরে যে আমাকে ডাকছে সেটা বাইরে থেকে আসছে না, সেটা আমার রুমের ভেতর থেকে আসছে। আমরা তো অনেক সময় মানে অনেকে ফিল করে যে আমার নাম ধরে ডাকছে, বাইরে থেকে কেউ ডাকছে, দরজা খুললেই আমাকে নিয়ে যাবে। কিন্তু এ বলছে যে আমি মানে ভেতর থেকে শুনতে পাচ্ছি, আমার ঘরের যেই বেডরুম আছে সেখান থেকে আমি শুনতে পাচ্ছি যে আমাকে কেউ একটা ডাকছে। তো এটা অনেক দিন ধরে ওর সাথে চলে। এবার স্পেসিফিক্যালি যেটা আমি বললাম যে রাত 2টোর সময় যে ওর হাজব্যান্ড ছিল না, ও আওয়াজ পায়, তো ঘুমিয়ে পড়ে ও। তার মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার দরজা একটা ভারী নক হয়, আর মনে হয় না যে দরজায় কেউ হাত দিয়ে নক করছে না, কোনো একটা ভারী কোনো ইট দিয়ে দরজার মধ্যে দিচ্ছে এরম হচ্ছে, বা মনে হচ্ছে কি দরজার মধ্যে না লাথি মারছে। এবার যেরকম একটা ভারী শব্দ হয়, যেটা নকের শব্দ নয়। তো ও এতটাই ভয় ছিল, ওরকম আওয়াজ আসছে রুম থেকে, এতটাই ভয় ছিল যে সঙ্গে সঙ্গে ও ভাবে যে আমার হাজব্যান্ড এসছে। আচ্ছা। ওটা মনে ভেবে নেয়। তো আমি ওকে বলি, যখন তুমি প্রথমবার আই হোল দিয়ে দেখো যে বাইরে কেউ এসছে কি না, তো নেক্সট টাইম তুমি এটা কি করে শিওর হলো তোমার হাজব্যান্ডই এসছে? তোমার তো আগে দেখা উচিত ছিল। তো বলে না, আমার ওই টাইমে না আমার মাইন্ডে একটাই জিনিস ছিল যে আমার হাজব্যান্ডই এসছে, আমার দরজা খুলতে হবে, অ্যাট এনি কস্ট আমাকে দরজা খুলতে হবে। তো ও গিয়ে দরজাটাকে খুলেও দেখতে পায় একটা ফ্ল্যাট, ওদের একটু পুরনো টাইপের। তো স্পেসিফিক্যালি ও বিলং করে তোমার আমাদেরই সাউথ কলকাতার দিক থেকে, তোমার গড়িয়ার ভেতরে একটা জায়গা আছে, ওখান থেকেও আসে। তো যেহেতু আমার অনেকটা কাছে, তো আমি এরিয়াগুলো চিনি ভালো। তো আমাকে বলে যে এবার ওই জায়গাটায় যথারীতি জমজমাট জায়গা, ওরকম খালি কোনো জায়গা নয়। তো বলে যে আমি দেখতে পাই যে ধরো আমি ফ্ল্যাটে, এটা আমার বাড়ি, তো কয়েকটা সিঁড়ি নেমে একটা প্যাসেজ থাকে, তো সেই জায়গাটায় আমি যে স্বপ্নে মেয়েটাকে দেখি সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। কি বলছো? যেটা ওর ড্রিমে হচ্ছিল সেটা ওর এখন ফিজিক্যাল রিয়ালিটিতে আসা স্টার্ট হলো। ঠিক আছে। তো ও দেখছে যে মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে, অ্যান্ড মেয়েটার পাশে আরও কেউ একজন ছিল, সেটা ওর মনে নেই, ও আমাকে বলতে পারছে না ওটা, বাট আরও কেউ ছিল মেয়েটার পাশে, দুজন ছিল। আর আরেকজন যে ছিল সে মেয়েটার একটু ডিস্টেন্সে দাঁড়িয়েছিল, আচ্ছা। যে পুরো ঘটনাটা দেখছিল, কিন্তু তার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। বলছে যে আমি স্বপ্নে এতদিন ধরে যাকে দেখে এসছি তাকে এবার আমি সামনে রিয়ালিটিতে দেখছি, আর সেটাও আবার কিছুটা আমার মতন দেখতে। তো বলে যে ওই মেয়েটা আমাকে একটাই কথা বললো যে তুই ভুলে যেতে পারিস যে তুই কি করেছিস আমার সাথে, কিন্তু আমি কিন্তু ভুলিনি তুই কি করেছিস আমার সাথে, আর তোকে আমি ভুলতেও দেবো না সেটা। মানে এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে মেয়েটা শুনতে পাচ্ছে, ওই মেয়েটা ওকে বলছে। ও বলছে যে ওই মেয়েটা কিন্তু মুখে কিছু বলছে না, বাট ও যে বলছে, ওর আওয়াজটা যে ওর থেকে আসছে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা। কিছুটা আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি যে আওয়াজ, মানে আমার মাইন্ডে আসছে ওটা। এটা এরকম নয় যে ও মুখে জোরে জোরে এই কথাটা বলছে, কিন্তু কোনো একটা আওয়াজ আসছে ওই মেয়েটার কাছ থেকে, যেটা ও বুঝতে পারছে। বলে মেয়েটা মানে অনন্যা দেখলো যে ওই মেয়েটা হাত থেকে কোনো একটা ছুরি টাইপের কিছু বের করলো। অন্ধকার তো বোঝাটা খুব মুশকিল,
আরও বলছে আমার ওই সিচুয়েশন ছিল না যে আমি তখন ফ্লোরে লাইট জ্বালাবো, আমি শুধু দেখছি ওটা আমার ঘর থেকে দাঁড়িয়ে। ওই ছুরিটা নিয়ে ওর নিজে ওই যাকে ওই ওই অনন্যা যে মেয়েটাকে দেখলো, সে ছুরিটা নিয়ে নিজের গলাটার মধ্যে একটা কাঠ লাগালো। আচ্ছা। ঠিক আছে, নিজের গলাটা নিজে কাটলো ওই কথাটা বলার পর, যে আমি ভুলিও নি আর আমি তোকেও ভুলতে দেবো না, যে তুই আমার সাথে কি করেছিস। করার পর গলাটা কাটলো, সেটা অনন্যা দেখতে পেল নিজের চোখের সামনে। সেই মুহূর্তেই পাশের জন যে দাঁড়িয়েছিল, আমি তোমাকে বলছিলাম, সে বলছে ঘরে কেন ঢুকে আছিস, বাইরে বেরো। জাস্ট এরকম একটা টোনে, ঘরে কেন ঢুকে আছিস, বাইরে বেরো, এরকম টোনে তাকে বলে। ওই যে ও সিনটা দেখে যে কেউ দাঁড়িয়ে নিজের গলা কাটছে, ওটা দেখে অজ্ঞান হয়ে যায় মুহূর্তে, জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তো পাশের ঘরেরই ওর আওয়াজ শুনে কেউ বেরিয়ে আসে আর ওর হাজব্যান্ডকে কল করে। তারপর থেকে ওর ভীষণ জ্বর ছিল, যে জ্বরের কথা আমাকে বলেছিল, ভীষণ জ্বর ছিল, সেটার জন্য আসতে পারি নাই, আমার সাথেও কলে কথা বলতে পেরেছে। তো আমি বললাম যে এবার আমি খুব শিওর হয়ে গেলাম যে এটা ওর কোনো পাস্ট লাইফের রিলেটেড কিছু একটা জিনিস ওর লাইফে রিটার্ন করেছে। সো আমি ওকে তখনই ইনস্ট্যান্ট বললাম যে তুমি পাস্ট লাইফ রিডিং করো। তো ও আমাকে বলে যে জানো, আমার না স্বপ্ন দেখতে দেখতে, আর ও একটু স্পিরিচুয়াল, মানে আমি ওর কথাবার্তায় বোঝা যায় যে ওর মধ্যেও কিছু সাইকিক এবিলিটিস কিছু কিছু আছে। তো আমাকে বললো যে আমি না এটা শুনে একটা হিপনোথেরাপিস্টের কাছে গেছিলাম, যারা পাস্ট লাইফ রিগ্রেশন করায়। আচ্ছা। পাস্ট লাইফ রিগ্রেশনে না একটা, মানে সবই পজিটিভ, পাস্ট লাইফ রিগ্রেশনে একটা জাস্ট নেগেটিভ জিনিস আছে, সেটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশনকে না ইনফ্লুয়েন্স করা যায় ইন দ্য সেন্স কি, আর এটা শুধুমাত্র সার্টিফাইড হিপনোথেরাপিস্টরাই করতে পারে, অ্যাপার্ট ফ্রম দ্যাট কেউ করতে পারে না। আচ্ছা। তো ওটাতে কি হয় না, তোমাকে তোমার পাস্ট মেমোরি, যে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তোমার মানে পিছনে নিয়ে যায়, কালকে নিয়ে গেল, তার আগের দিন নিয়ে গেল, স্কুল লাইফে নিয়ে গেল, আচ্ছা। তারপর তোমার জন্ম যেই মুহূর্তে হয়েছিল সেই মুহূর্তে নিয়ে গেল, তারপরে তোমার এই আগের লাইফটার মেমোরিতে নিয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, এবার ওটা কি করতে পারে না, পাস্ট লাইফ রিগ্রেশনে এই লাইফের আগের লাইফ যেটা হয়েছিল সেই লাইফেই তোমাকে নিয়ে যেতে পারবে অনলি। ঠিক আছে, এবার হতে পারে অনেক সময় কি হয়, আমাদের আগের লাইফের প্রবলেম এই লাইফে হচ্ছে না, তার আগের লাইফের প্রবলেম হয়তো এই লাইফে আমরা ফেস করছি। আচ্ছা, এটাও হয়? হ্যাঁ, এটা কোনো ম্যান্ডেট নয় যে আমরা যেটা আজকে পাচ্ছি সেটা আগের লাইফ থেকেই এসছে, সেটা 100 বছর আগের জীবন আসতে পারে, আচ্ছা, যেটা আনসলভড হয়ে আছে। আমি যদি কোনো লাইফে কোনো অ্যানিমাল থাকি, সেটারও হতে কর্ম পারে, আমাকে হতে রেজাল্ট ফেস পারে, করতে হতে পারে। আনসলভড আচ্ছা। যেগুলো থাকবে, যেগুলো Okay. সলভ হয়নি। তো ও যায়, তো আমাকে ওকে অনেক কিছু বলে, কিছু যে তুমি এই ছিলে ওই ছিলে। তো আমাকে এসে বলে যে আমার না স্যাটিসফাইড লাগেনি, আমার মনে হচ্ছিল যেটা একটা বানানো গল্প। আচ্ছা। যেটা আমাকে ডক্টর বলতে, সেটা একটা, মানে সে নিজে বানাচ্ছে ওটাকে। ওই জন্য বললাম পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু ইনফ্লুয়েন্স করা যায়, মানে তোমাকে আমি মানে বেসিক্যালি তোমাকে আমি হিপনোটাইজ করে নিচ্ছি, করে তোমার মেমোরিটাকে আমি পিছনে পাঠাচ্ছি, তার তোমার মনে থাকবে তোমার জন্ম পর্যন্ত, যে এই লাইফে যে জন্ম হয়েছিল সেই অবধি তোমার মেমোরি খুব ইজিলি নিয়ে যেতে পারে। আগের লাইফে না, ওই জায়গাটায় তোমাকে আমি বলবো দেখো তো, ওখানে কি তুমি কিছু গ্রিন দেখতে পাচ্ছ, গ্রিনারি দেখতে পাচ্ছ, নাকি পাহাড় পর্বত দেখতে পাচ্ছ? তো অটোমেটিক্যালি আমার মাইন্ড কিছু একটা বানিয়ে নিল, নয় পাহাড় বানানো, নয় গ্রিনারি বানানো। আচ্ছা। তো সমুদ্রও তো হতে পারে, কিন্তু ওটা তো ট্রুথটা আমার কাছে আসছে না। সো কোনোভাবেও স্যাটিসফাইড ছিল না ওই জিনিসটা থেকে। এবার রিডিংটাকে ইনফ্লুয়েন্স করাটা ডিফিকাল্ট, আমি বলছি না রিডিং ইনফ্লুয়েন্স হয় না, হয়, কিন্তু রিডিং ইনফ্লুয়েন্স করাটা ডিফিকাল্ট এই জন্য, কারণ তুমি যদি পুলা কার্ড করো, মানে তুমি কার্ড শাফল করছো আর ক্লায়েন্টকে বলছো একটা কার্ড তুমি তোলো, সেখানে ইনফ্লুয়েন্সড হতে পারে। ঠিক আছে, কিন্তু যখন যে কার্ডটা নিজে থেকে বেরোচ্ছে, ওটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা কারোর হাতে নেই, কারণ ওটা আমি বা সামনের লোকটা বের করছে না, ওটা অটোমেটিক্যালি বেরোচ্ছে, ওটা এনার্জিজরা বের করছে, হ্যাঁ, ইউনিভার্সাল এনার্জির থ্রুতে বেরোচ্ছে, ওটা ইনফ্লুয়েন্স আমি করতে পারবো না। তো আমি বললাম যে তাহলে তোমার একটা পাস্ট লাইফ রিডিং আমি করে দেখছি। সো পাস্ট লাইফ রিডিংটা আমাকে পুরোপুরি সারপ্রাইজ করে দিয়েছিল। কেন? অ্যান্ড ওর অনন্যার প্রতি যে আমার এতক্ষণ ধরে একটা লাগছিল, একটা ইমোশনস ফিল হয়, অ্যান্ড তুমি না তখনই কাজ করতে পারবে বা কারোর প্রবলেম সলভ করতে পারবে যখন তার প্রবলেমটা তুমি নিজে বুঝবে,
বা নিজের And প্রবলেম মনে মনে করবে তুমি ওটাকে না একটু মানে একটু পার্সোনাল টাচটা দেবে, কারণ যারা আমাদের কাছে আসে তারা অলরেডি লাইফে একদম ডিপ্রেসড, তো তুমি যদি তার সাথে এত প্রফেশনালিজম দেখাও তো তাতে না ওরা আরও ডিপ্রেশনে চলে যায়। ওরা আসে কখন, যখন ওরা মনে করে যে কারোর কাছে কেউ আছে যে আমার প্রবলেমটা বুঝবে, কষ্টটা বুঝবে। তো সেটা দেখার পর মানে আমার তো খুব সারপ্রাইজিং লেগেছিলো, আমি এটা এক্সপেক্ট করিনি যে এইরকম এক টাইপের কিছু আসবে। আমি পাস্ট লাইফ রিডিংয়ের থ্রুতে যেটা দেখলাম, ও একটা অনেক বড় ক্রাইম করেছিল, আচ্ছা ঠিক আছে, আর সেটা ওর আগের লাইফে না, এর আগের লাইফে, যে এই লাইফটার আগের লাইফেও করে এসছে। আচ্ছা আমি তোমাকে একটু থামাচ্ছি, ঠিক আছে? এটা আমি আমার অডিয়েন্সের সুবিধার্থেই, যাতে কিছুটা ক্ল্যারিফিকেশন পাওয়া যায়। এই যে তুমি বললে যে পাস্ট লাইফ রিডিংয়ে তুমি যেটা দেখতে পেয়েছো, এটা তুমি ভিজুয়ালাইজ করছো কি করে? ভিজুয়ালাইজ করতে হবে না, ওটা আমার রিডিং কার্ডস বলে দেবে। আচ্ছা ঠিক আছে। কার্ডস বলে আমি ভিজুয়ালাইজ তো নিজের মন মতো করতে পারি, হয়তো আমার মাইন্ডে যেটা চলছে এই মুহূর্তে সেটা দিয়েও তো আমি ক্লায়েন্টের ভিজুয়ালাইজেশন করতে পারি। হয়তো আমার লাইফে খারাপ কিছু চলছে তো আমি নেগেটিভ কিছু ভিজুয়ালাইজ করলাম, বা পজিটিভ চলছে সেটা ভিজুয়ালাইজ করলাম। এবার ভিজুয়ালাইজ আর ভিশন আলাদা, ভিশন অটোমেটিক্যালি আসে আর ভিজুয়ালাইজ নিজে করতে হয়। তো এটা কার্ড বলে দেবে আমার যে কী হয়েছিল, কার্ড দিয়ে সব বোঝা যায়। তো ওখানে আমি যেটা দেখলাম যে আগের লাইফে একটা বড় সড়ো ক্রাইম করেছিল, আর যে ক্রাইমটার ক্ষমা হয়তো আমিও করবো না ওকে, এরকম টাইপের কিছু করেছিল। তোমাকে আমি আগেই বললাম যে ফার্স্ট যখন রিডিং করেছিলাম আমি একটা পেইন কিছু ফিল করতে পেরেছিলাম, মারাত্মক লেভেলের পেইন এই রিডিংয়ে আমি পেয়েছি। সো বেসিক্যালি ও আজ থেকে অনেকটা টাইম আগে জন্মগ্রহণ করেছিল। এই যে জন্মটা ওর হয়েছে সেটা অনেক বছর একটা গ্যাপে হয়েছে। আচ্ছা এই রিসেন্ট সোল না, এর অনেক বছর পুরনো সোল। তো সব আমি রিডিংয়ে দেখি যে ও না কোনো নেপাল আর তিব্বতের কোনো মানে বর্ডার এরিয়াতে কোনো জন্ম নিয়েছিল ওর আগের লাইফে। আগের লাইফে তিব্বত বা নেপালের কোনো টাইপের একটা বর্ডার এরিয়াতেও জন্ম নিয়েছিল। তো সেখানে ওরা দুই বোন ছিল, ভাই ছিল কি না আমি অত ডিটেলসে দেখিনি। আমার মেন কনসার্ন ইজ ওর আজকের প্রবলেমটা কেন হচ্ছে সেটা জানার। ওর কোনো বোন ছিল বা দিদি ছিল, কিছু ছিল। এবার ও খুব স্পিরিচুয়াল ছিল, এই মেয়েটা। হ্যাঁ অনন্যা ভীষণ স্পিরিচুয়াল ছিল, পুরো গল্পের মতন জিনিসটা আমি পেয়েছি এখানে, খুব স্পিরিচুয়াল ছিল। আর এবার দেখবে ওখানে মন্দির তো ওরকম নেই, সব মনেস্ট্রি টাইপেরই থাকে। রিলিজিয়ান কী ছিল ওর সেটা বলা খুব মুশকিল যে কোন ধর্মের ছিল, কিন্তু মোস্ট প্রবাবলি ও নেপালি আর ওই পাহাড়ি ওই এলাকারই ছিল, বুদ্ধিস্ট, হ্যাঁ এরকম কিছু ছিল। তো বলছে মানে আমি দেখলাম যে ও খুব স্পিরিচুয়াল ছিল, অ্যান্ড ওর যে বোন ছিল বা দিদি ছিল সে না একটু ডিসেবলড ছিল, মানে সে একটু কমজোরি ছিল, মেন্টালি ফিজিক্যালি দুদিক থেকেও একটু উইক ছিল। ওরকম গ্রোথ মেন্টালি ওর হয়নি বয়স অনুযায়ী। তো এই জন্য ওর বাবা মা ওকেই বেশি ভালোবাসতো ইন দ্য সেন্স ওকে একটু কেয়ার বেশি করতো। এটা বাবা মারা করে যে আমার যেই বাচ্চা একটু উইক হয় তার প্রতি যত্নটা বেশি নেয়। তো ওর বাবা মা ঠিক করেছিল যে আমার আরেকটা যে মেয়ে আছে সে তো এই স্পিরিচুয়াল জিনিসেই যাবে, তো ম্যাক্সিমাম যা ওর প্রপার্টিটা ছিল সেটা ওর বড় মেয়েকেই দেয়, মানে যেই মেয়েটা ওরকম ওর যে দিদি ছিল ডিসেবল ছিল, তো তার নামই করে যায় যে আমরা চলে যাওয়ার পর যাতে ওর কোনো সমস্যা না হয়, কারণ ও নিজে কিছু করতে পারবে না। আর অনন্যা যে ছিল তার কনসেন্টেই ছিল এটা, সে কনসেন্ট দিয়েছিল যে না আমি স্পিরিচুয়াল পাথেই যাব, আমি কোনো মঠেই থাকবো, মনেস্ট্রিতেই থাকবো, তো আমার জন্য এমনি বেসিক কিছু রেখে গেলেই আমার হবে যাতে আমার জীবনটা কেটে যায়। তো অনন্যা ঠিক করে যে আমি ওই মনেস্ট্রিতেই থাকবো এবার থেকে, আমি আর বাড়িতে থাকবো না। এর মাঝখানে ওর দিদির সাথে একটা ছেলের বিয়ে ঠিক করে ওর বাবা মা। আচ্ছা খুব কষ্টে অনেক ছেলেকে দেখা হয় কিন্তু সবাই রিজেক্ট করে দেয়, কিন্তু ফাইনালি একটা ছেলের সাথে বিয়ে ঠিক করে। সো অনন্যা কী করে যে ও মঠে চলে যায়, ওখানে গিয়েও থাকতে শুরু করে। এবার ওখানে না ও অনেক লোককে অনেক জীবজন্তুকে না করেছিল, হেল্প করেছিল, খাওয়ার দেওয়া এগুলো খুব করতো। কিন্তু বলে না আমাদের সবার মধ্যে একটা ডার্কার সাইড থাকে, অ্যান্ড এটা প্রত্যেকটা মানুষের থাকে।
যেটা ওর ডার্কার সাইড ছিল সেটা হচ্ছে ওর দিদির যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে কোনো একটা কাজের জন্য ওই মনেস্ট্রিতে যেখানে অনন্যা থাকতো তার আশেপাশে যেত কোনো একটা কাজের জন্য। সেখানে যেতে যেতে অনন্যার সাথে মাঝে মাঝেই দেখা হতো। এবার মাঝে মাঝে দেখা হওয়াটা ওরা একটা রেগুলার হ্যাবিটে দাঁড় করিয়ে দেয়। মাঝে মাঝে দেখা না করে ওরা ফ্রিকোয়েন্টলি দেখা করতে শুরু করে ইন্টেনশনালি। আচ্ছা। নর্মালি কী হতো, কাজে যেত, মনেস্ট্রিতে নমস্কার করতে যেত, তো ওর সাথে দেখা হতো, চলে আসতো। এবার ওটা ওরা ইন্টেনশনালি করতে থাকে, সেটা মঠের বাইরে। আচ্ছা। ওই জায়গাগুলো এমনি একটু ফাঁকা ফাঁকা খালি খালি থাকে, আমাদের মতন তো নয়। আর সেটা অনেক টাইম আগের জিনিসটা, আমি যা দেখলাম খুব এনশিয়েন্ট। তো মাঝে মাঝে ওর সাথে দেখা করতো অনন্যার সাথে। তো দেখা করাটা আস্তে আস্তে ওদের দুজনের প্রতি কোনো একটা সফট কর্নার ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা। আর অনন্যা সেটা জানতো যে আমার দিদির সাথে এরই বিয়ে হচ্ছে, সেটা জানার সত্ত্বেও ওদের মধ্যে একটা কোনো রিলেশনশিপ স্টার্ট হয়। এবার অনন্যার মধ্যে যে ইচ্ছাগুলোকেও ছেড়ে দিয়েছিল যে না আমি সংসার করব না, আমি মঠে থাকবো, সেই ইচ্ছাগুলো এবার ওর মধ্যে আসতে শুরু করে। কি সব মেয়েরা যখন নিজের বিয়ে করছে, হ্যাপি থাকছে, সংসার হচ্ছে, তাহলে আমার কেন হবে না? তার মানে ও ইনারলি স্পিরিচুয়াল No, ছিল না। এটাই হচ্ছে মেন থিং, যে স্পিরিচুয়াল বললেই স্পিরিচুয়াল হয় না। হুম, সো এই জিনিসগুলো, আর এটাও মানে না যে তুমি সংসার করলে তুমি স্পিরিচুয়াল হতে পারবে না। এক্স্যাক্টলি। সো এবার ওর মধ্যে আসে যে সবার যখন হচ্ছে সেটা আমার কেন হবে না, আমারও তাহলে হোক। তো ছেলেটাকে বলে যে না আমি তোমাকেই বিয়ে করব। আচ্ছা। ছেলেটা তখন বলে যে হ্যাঁ বিয়ে তো করব, কিন্তু দেখো আমার হাতে তো অত টাকা পয়সা নেই, খুব কষ্টে আমি একটা নর্মাল ছোটোখাটো কাজ করি, তো কিভাবে হবে, আমরা কিভাবে থাকবো? তখন অনন্যা বলে না বাবা মা তো আমার জন্য কিছু রেখেছে, তো সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তখন ছেলেটা ওকে বলে যে না এটা তো খুব একটা বেশি নয়, সাফিসিয়েন্ট নয়। সাফিসিয়েন্ট, আমি কি করে, এটাতে আমাদের লাইফ টাইম হবে না। তো তখন ওরা দুজনে মিলে ওরা ডিসাইড করে যে দিদির যে সম্পত্তিটা আছে সেটা আমরা নিয়ে নেব। তো অনন্যা সেই ব্যাপারে বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে যে আমি এরকম ছেলেটাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তো আমরা দুজন একসাথে থাকতে চাই। সো দিদিরকে তুমি যা দিয়েছো সেটা তুমি 50-50 করে দাও, ওর 50 আমার 50। তো ওর মা বলে যে প্রথমত, মা বাবা যে আছে, তো সে বলে যে প্রথমত তুই কি করে পারলি যে তোর নিজের দিদির সাথে এটা করতে? ও যদি এটা জানতে পারে তাহলে ওর কি অবস্থা হবে? তো তখন বলে সেটা আমার দরকার নেই, তুমি আমাকে আমার জিনিসটা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। তো এনি হাও ওর দিদি সেটা শুনতে পায়, আর সেটা কতটা ওকে ট্রমাটাইজড করে দেয়। আর অনেক টাইম ধরে ওদের বিয়েটা ফিক্স ছিল। তো যথারীতি ওর মা বাবা সেটাতে রাজি হয় না। তো ওরা এবার প্ল্যান করে যে তাহলে একে রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে তো সব কিছু আমাদের হয়ে যাবে। আর অনন্যার মধ্যে ওর যে গ্রিড, মানে একটা স্পিরিচুয়াল লাইফ থেকে হঠাৎ করে একটা গ্রিড, এরকম এত লোভ আসা, মানে একটা অনেকটা ড্রাস্টিক চেঞ্জ এটা একটা মানুষের মধ্যে হঠাৎ করে আসা। তো তখনও বলে যে না আমি তাহলে রাস্তা থেকে সরিয়ে দাও। তো ওরা ডিসাইড করে যে এমনি ঘুরতে ফিরতে মেয়েটাকে নিয়ে যাবে কোথাও, নিয়ে গিয়ে ওখানে এত খাদ এত পাহাড় কোথাও থেকে একটা ফেলে দেবো, এমনি কেউ ওখানে অত পুলিশও নেই, কোনো আইনও নেই, কিছু হবে না। সেটা চেষ্টা ওরা করতে যায়, কিন্তু এনি হাউ ও মারা যায় না, মানে ওকে মারতে পারেনি, হার্ম করতে পেরেছে কিন্তু মারতে পারেনি। তো আমি যা কাটে বুঝতে পেরেছি যে ওর দিদি সেই টাইমে প্রেগনেন্ট ছিল, মেবি 3 months or 4 months। 3 months ছিল, মানে ছেলেটাকে ইউজ করেছিল। আমি তোমাকে আগেই বললাম যে অনেক টাইম ধরে ওদের বিয়ে ফিক্সড ছিল, আর সেটা অনন্যা জানতো যে ওদের বিয়ে ফিক্সড আছে। মেনলি ছেলেটা কাউকেই ভালোবাসতো না, ইউজ করেছে ফর টাকা ভালোবাসে। তো মেয়েটা প্রেগনেন্ট ছিল, অ্যান্ড ও এই ট্রমাটা সহ্য করতে না পেরেও নিজে সুইসাইড করে। আরও মনে করে যে আমার বাচ্চা আসলেও এই দুনিয়াতে আমার পক্ষে সম্ভব না যে ওকে আমি দেখবো, আমার নিজেকে দেখারই এবিলিটি নেই, তো আমি ওকে কি দেখবো। আর এত বড় যে ধাক্কাটাও নিজের উড বি হাজব্যান্ড থেকে আর নিজের বোনের থেকে পেয়েছিল, তো সেটাও না করতে পেরেও সুইসাইড করে। আর এরা মেবি লাইফ লিড করে, নর্মাল যা লাইফ হয় সেরকম হয়। এবার ওর কি করে ডেথ হয়েছিল না হয়েছিল সেই আমি অত চ্যাপ্টারে কিছু যাইনি যে ওর ডেথ কী করে হয়েছিল লাস্টে, বাট মনে হয় নর্মালি লাইফ লিড করেছিল।
এবার কি হয়েছে, এই জীবনে এই যে নতুন লাইফটা হয়েছে সেখানে অনন্যা তো জন্মগ্রহণ করে নিয়েছে, কিন্তু এবার যে ছেলেটার সাথে ওর সম্পর্ক ছিল কোনো ট্রেস নেই আমার কাছে যে ওই ছেলেটা এই লাইফে জন্মগ্রহণ নিয়েছে কি নেয়নি, ওটার কোনো ট্রেস আমার কাছে নেই। এবার যে ওর দিদি বা বোন যে ছিল সেই সোলটা এতটাই ট্রমাটাইজড, সে আর নতুন লাইফ নিতে পারেনি। তো সেই সোলটা কোনোভাবে স্টাকড রয়ে গেছে, যার লাইফ মানে নতুন জন্ম নিতে পারেনি, আর অলরেডিও সুইসাইড করেছিল। সুইসাইড করেছে। এমনিও খুব প্রবলেম, কার্মা একদম পুরো নেচারের অপোজিটে গিয়েও বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। তো এবার এই লাইফে ও চায় যে ওর ক্ষতি হোক, যেটা আমার সাথে হচ্ছে সেটাও বুঝুক, ওরও সেই জিনিসটা হোক। অ্যান্ড আমার মনে হয় যে ও যে কনসিভ করতে পারছে না এই জন্মে, সেটার ওয়ান অফ দ্য রিজন কারণ ওই লাইফে ওর বেবি যখন ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল সেই অবস্থায় মারা গেছিলো, তো নিজের বাচ্চাও পায়নি। তো সেটার যে ওকে শাস্তি দিচ্ছে না, এটা ওর কর্মার শাস্তি। তোমার জন্য কারুর বাচ্চা হতে পারেনি, তো তোমার ওই লাইফে এই জিনিসটা আটকাবে। অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজিংলি আমি যখন ওকে পুরো ঘটনাটা সামনে বসে আমি ওকে বলি, আমি জেনারেলি রিডিং পাস্ট লাইফ রিডিংও আমি ওভার দ্য অডিও ভিডিও দিয়ে দিই, কিন্তু এই ঘটনাটা আমার এতটাই লেগেছিলো যে ওকে আমি সামনাসামনি ডেকে এই জিনিসটা বলি। আমার সবচেয়ে খারাপ লাগে আর অবাক লাগে যে পুরো ঘটনাটা বলার পরও ওর মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা দেখতে পাইনি আমি। কেন? ও বলছে আমি তো যা করেছি আগের জন্মে করেছি, এই জন্মে তো কিছু করিনি। সিরিয়াসলি? হ্যাঁ, ওর কথাটা এটাই ছিল। অ্যান্ড আমি বলছি, আর ওটা জানেও যে আমি ওকে বলেই এসেছি যে আমি কিন্তু বলবো, যেটা ট্রুথ সেটা বলবো। তো ওর মধ্যে কোনো গিল্ট ফিলিংটা নেই যে আমি এটা করেছি। ও বলছে যে হ্যাঁ খারাপ তো হয়েছেই, কিন্তু আগে তো করেছিলাম, তাহলে এখন কেন আমি এটা পাবো? তুমি দেখবে এটা ম্যাক্সিমাম লোকের কোয়েশ্চেন থাকে যে আমি তো আগের জন্মে করেছিলাম, তো এই জন্মে যে আমি পাচ্ছি এটা কোনোভাবে কাটানো যায় না। হ্যাঁ হ্যাঁ। এটা ম্যাক্সিমাম কাটাবো কি করে, আমি তো করে এসেছি, ওটা আমি কি করে কাটাবো? এবার হচ্ছে কথা, একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এত যখন খারাপ করেছে তো এই জন্মে একটা ভালো হাজব্যান্ড পেয়েছে, মোটামুটি একটা কমফোর্টেবল লাইফ লিড করছে, সেটা কেন? আই ডোন্ট নো, মেবি আগের লাইফে যে ও এত লোকের জন্য করেছে সেইগুলোর তো ভালো কর্মাটাও তো পাবে না, দুটোই পায়, খারাপটাও পায় ভালোটাও পায়। তো মেবি দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। তো তারপরে আমি আমাকে বললাম দেখো, যতক্ষণ না তুমি এটা সেলফ রিয়েলাইজ করছো ততক্ষণ পর্যন্ত তোমার এমনিতেও কোনো গতি নেই। তো বলে তো আমি ওকে জেনারেলি মানে ওই কথা শুনে আমি ওকে বলি তুমি চলে যাও, বাড়ি চলে যাও, তুমি চলে যাও। তো চলে যায়, ঠিক আছে। সো তার দুদিন পর আমাকে আবার ফোন করে, তো আমি জানতাম যে আবার বলবে যে কিছু করো। তো ফোন করে আমাকে বলে যে নতুন একটা এক্সপিরিয়েন্স যেটা কয়েকদিন ধরে আমার হচ্ছিল, তোমাকে আমি বলতে ভুলে গেছি। আচ্ছা। এত কিছু করার পর ও আমাকে বলছে এমন কিছু আছে যেটা আমি তোমাকে বলতে ভুলে গেছি। ফার্স্ট অফ অল বিছানার নিচে যে পায়াটা যে স্ক্র্যাচ শব্দ আসছে ওটা এখনও আসছে, ওটা শুনছে। অ্যান্ড ওর স্লিপ প্যারালিসিস হচ্ছে, ঘুমের মধ্যেও বুঝতে পারছে যে ওর নড়তে পারছে না, কিন্তু ওর বডির ওপরে কেউ একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছে। তো ইটস স্লিপ প্যারালিসিস। এটা অনেক দিন ধরে হচ্ছে, এটার জন্য যে রাতেই হচ্ছে এরকম কিছু না, দিনের বেলাও হয়, দুপুরবেলাও হয়, নর্মাল হয়তো শুয়ে আছে সেই মুহূর্তেও হয়। তো এরকম টাইপের একটা জিনিসও ফিল করতে পারছে। তো আমি বললাম যে ওই ঘুরে ফিরে ওই একটা জায়গা থেকেই আমরা আসি যে ওই সোলটা কিছু নিতে চায়। তো আমি ওকে অনেক বোঝাই, একদিন টোটাল আমি ওকে শুধু বোঝাই যে তুমি এটা অন্যায় করেছিলে, মানে একটা আত্মার জার্নি কী হয়, একটা আত্মা কত কিছু ফেস করে আসে। তো ওকে আমি সমস্ত কিছু বুঝিয়েছি, বোঝার পর দেখলাম যে ও বুঝেছে এবার যে হ্যাঁ আমি অন্যায় করেছি। আমার বডি চেঞ্জ হয়েছে কিন্তু আমার আত্মা তো চেঞ্জ হয়নি, আমি হয়তো জিনিসটা ভুলে গেছি কিন্তু আমি এটা তো করেছিলাম। তো আমাকে বলে যে হ্যাঁ এবার তাহলে কি করতে হবে বলো, তুমি যা বলবে আমি সেটার জন্য রেডি। এবার আসে আমার জিনিসটা সলভ করার পার্টে, যেটা আমি এবার সলভ কী করে করব। কারণ এখানে না আমার ফার্স্ট টার্গেট প্রথম থেকেই ছিল যে সোলটা আছে তাকে রিলিজ করার, কারণ সে যথেষ্ট পেইনে আছে। অনন্যা আগের জীবনে একটা কমফোর্টেবল লাইফ লিড করেছে, এই লাইফে একটা কমফোর্টেবল লাইফ লিড করছে, শুধু ঘুমটা হচ্ছে না, শুধু ওর ঘুম হচ্ছে না। সো দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেবল, একটা আছে, কম্প্রোমাইজ করা যায় তাও। কিন্তু যে সোলটা আছে তুমি তার পেনটা একবার ভেবে দেখো, স্বাভাবিক যে অ্যাজ আ বোন সে পেন পেয়েছে,
অ্যাজ আ মা সে পেইন পেয়েছে, অ্যাজ আ ওয়াইফ সে তো নিজের ওয়াইফ মেনেই নিয়েছিল, সেটা হিসাবে সে পেইন পেয়েছে। কতগুলো মানে দুঃখর মধ্যে থেকে সেই সোলটা গেছে, আর কোনো নেগেটিভ সোল নয়। আমি একটা মানে সত্যি একটা কথা বলছি তোমাকে, যদি আমি কখনো এরকমভাবে বিট্রেড হই বা হতাম না, আমার রিভেঞ্জটা অন্যরকম হতো। আমি সিরিয়াসলি বলছি, মানে আমি ওই সোলের পেনটাকে ফিল করে বলছি। মানে ওর সাথে যা হয়েছে, ও প্রত্যেকের কাছ থেকে বিট্রেড হয়েছে, ঠিক আছে? মানে সত্যি, যাই হোক, তারপর কি বলবো। তারপর আমি ভাবলাম যে ওর সোলটাকে রিলিজ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি ওকে বললাম, দেখো যখন আমাদের পাস্ট লাইফ কর্মা রিলেটেড কিছু করে থাকি না, তো সেখানে মেন থিং হয় ফরগিভনেস, ক্ষমা চাওয়া। এটার থেকে বড় রেমেডি কিছু নেই। তো তুমি যাই করে নাও না কেন, বাট যখন তুমি ক্ষমা চাইবে না কারোর কাছ থেকে, সেটার থেকে বড় রেমেডি কিচ্ছু হয় না। তো ও না, আমি ওকে বললাম যে তুমি একটা ফরগিভনেস প্রেয়ার হয়, একটা রিচুয়ালস হয়, তো আমি বললাম যে তুমি সেইগুলো করো। এবার সব কটা রিচুয়ালস আমি যাচ্ছি না, বিকজ ওটা এক একজন ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে কী হবে। বাট মেনলি যেটা আমি ওকে করতে বলেছিলাম, যে একটা সামনে আয়না নেবে, আয়না নেওয়ার পর সেই আয়নার তুমি সামনে বসবে, ছোট আয়না হলেও হবে, তুমি বসবে। বসার পর একটা সাইডে তোমার ব্ল্যাক ক্যান্ডেল রাখবে, একটা সাইডে তোমার হোয়াইট ক্যান্ডেল রাখবে। এটা পুরো উইচক্রাফটের জিনিস আমি ওকে বলেছি। আমাদের অ্যাকর্ডিং টু হিন্দুইজম যদি আমি যেতে পারি না, ওকে অনেক পেনাল্টি দিতে হবে, কারণ আমাদের ল ভীষণ স্ট্রিক্ট, কিন্তু উইচক্রাফট অত স্ট্রিক্টনেসে যায় না। তো তখন আমি ওকে বললাম যে তুমি ওই ক্যান্ডেলটা রাখবে, অ্যান্ড একটা বাটি নেবে, ওই বাটির মধ্যে না একটা হোয়াইট কালারের কিছু কাপড় রাখবে, একটু মধু রাখবে, আর একটু দুধ রাখবে, ঠিক আছে? এটা নিয়ে এটা উইচক্রাফটের পুরো প্রপার একটা তো ওটা করার পর, ওটা রাখার পর যে কোনো টাইমে তুমি করতে পারো। রাত্রেবেলা আমি কেন বলি, সবাই কেন রাত্রেবেলা বলে, রাত্রেবেলা কম্পারেটিভলি শান্ত থাকে চারপাশ, অ্যান্ড বাকি এনার্জিসগুলো খুব অ্যাক্টিভেট থাকে। তো তখন আমি বললাম যে আয়নার দিকে তাকিয়ে তুমি কন্টিনিউয়াসলি একটাই কথা বলে যাবে, নিজের দিকে তাকিয়ে, যে আমি যা করেছি, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, আমি জানি তোমার অনেক আমি ক্ষতি করেছি, তুমি জাস্ট আমাকে ক্ষমা করে দাও, অ্যান্ড সেটার জন্য যতটা সম্ভব আমার তরফ থেকে আমি সেই প্রায়শ্চিত্ত আমি করব। এই লাইনটাই আমাকে বলেছে, এই 2-3টে লাইনই তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, করতে থাকো, করতে থাকো। আর যখন তুমি আয়নাটা দেখবে, তখন তুমি নিজের চোখের দিকে তাকাবে, তাকিয়ে বলবে, শুধু আয়নায় দেখলে তোমার হবে না। এটা বিলিভ করবে না, এত টাইম লেগেছিল এটা করতে করতে, মোটামুটি 2 সপ্তাহ লেগে গেছিলো, কারণ ডেলি করতো এটা। অ্যান্ড এটার সাথে আমি ওকে এটাও বলেছিলাম যে তুমি হনুমান চালিসা পাঠ করো, তুমি দুর্গা সপ্তশতী পাঠ করো। দুর্গা সপ্তশতী না ইজ ভেরি ডিফিকাল্ট, দুর্গা সপ্তশতী আমি একটা জিনিস দেখেছি, সবার জন্য নয়। আচ্ছা। আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সবার জন্য নয়। তো বললাম দুর্গা চালিসা করো বা তুমি হনুমান চালিসা করো, দেখবে ওটাতেও তুমি অনেক রিলিফ পাবে। এটা তোমাকে যা রিলিফ দিতে পারবে, তোমাকে আর কেউ রিলিফ দিতে পারবে না। তো ওটাও করতে থাকে। আর একটা জিনিস যেটা হচ্ছে কর্মা রিলিজিং করার একটা খুব বড় উপায় হচ্ছে, সেটা হচ্ছে শিবলিঙ্গে জল ঢালা। জল, অনলি জল, বাট শিব পুজো না অনেকটা কর্মা রিলিজ করে। তো আর বাট সেটার একটাই কন্ডিশন, এগুলো সব সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে তোমার মধ্যে ওই অনুশোচনাটা থাকতে হবে যে আমি ভুল করেছি। তো আয়নারতেও ডেলি এটা করতে করতে একদিন ও আমাকে কল করে বলে যে আমি ভীষণ ভয় পেয়েছি, কারণ আয়নার মধ্যে না আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি। তো আমি দেখতে পেয়েছি, আমি ভয় পেয়েছি, তাই আমি উঠে দিয়েছি, ভয় পেয়েছি, আমি রিচুয়াল ছেড়ে উঠে পড়েছি। ওর কথাটা এটা ছিল। তো আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে যাই হয়ে যাক না, তুমি উঠবে না, আর ও তোমার ওরকম কিছু ক্ষতি করবে না, বিকজ ইউ আর প্রোটেক্টেড, তুমি ওরকম ক্ষতিও কিছু করবে না। তো আবারও রিচুয়ালে বসে, আর আবার ওই মেয়েটাকে ও দেখতে পায়। তো দেখতে পেয়েও দেখে যে মেয়েটার চোখ থেকে জল পড়ছে, মানে সেটা আয়নায় দেখে বোঝে যে আমি বুঝতে পারছি যে ও কাঁদছে, আমি সেটা বুঝি যে ও কষ্ট পেয়েছে। আর ওর কষ্টটা দেখে আমারও না কোনোভাবে কষ্ট পাচ্ছিলাম, আমি অনন্যা আমাকে এর কথাটা বলে কষ্ট পাচ্ছিলাম। তারপর এটা হয়ে যাওয়ার, এই রিচুয়ালটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর ও, যে আমি ওকে বলেছিলাম যে কাপড়টা যেটা আছে সেটা তুমি কোনো জলে ভাসিয়ে দাও, অ্যান্ড যে দুধ আর মধু যেটা দিয়েছিলে সেটা তুমি কোনো গাছে দিয়ে দিতে পারো, জলে দিয়ে দিতে পারো, এনিথিং। এবার কথা হচ্ছে কেস সলভড,
আর সেটাও কিছুদিন আগে সলভ হয়েছে। তোমার সাথে যখন আমার কথা হয়েছিল স্টোরিটার ব্যাপারে, তখনও জিনিসটা আনসলভ ছিল, মানে এখন তাও সলভড। আর ওকে আমি বলেছিলাম এটার আরেকটা সবচেয়ে বড় কাজ যেটা তোমায় করতে হবে, তুমি যত পারো চ্যারিটি করো, অ্যানিমালসদের করো, তুমি শুধুমাত্র মানুষের না, মানুষের পশুর সবার জন্য তুমি করো যতটা তোমার সামর্থ্য। আর সেটা করার সাথে সাথে তুমি কোনো মনেস্ট্রিতেও যাও, গিয়ে কিছু দাও। তুমি যদি পারো তো নেপাল বা চায়না, ওই টিবেটের ওই সব জায়গায় গিয়ে তুমি কোনো মনেস্ট্রিতে ভিজিট করো। তো ওটাতে কী হবে বলো তো, তোমার ইনার পিস তুমি পাবে, বিকজ তুমি ওই জায়গাটা আগেও গেছো, ইনার পিস পাবে। আর তুমি যে চ্যারিটিটা করছো সেটা তোমার নয়, সেটা ওর নামে করো, ওই যে সোলটা ওর নামে করো, ওটাতে না ওর রিলিজিংটা হবে, মানে ওর নামে ভালো কাজ হচ্ছে, সো ইজি হবে না ওর জন্য রিলিজ হওয়া। অনন্যার জন্য নয়, ওটা ওটা ওর জন্য করতে হবে তোমাকে। তো ও করে, এটাও ও করে, সব করে। এবার আমি ভাবলাম যে কেস তো সলভড, ও ডেলি ফরগিভনেস এক্সারসাইজ করছে। ফরগিভনেস এক্সারসাইজ না ভীষণ ইম্পর্টেন্ট, যখন কোনো জিনিস কাজ করে না তখন এটা কাজ করে। এবার ও আমাকে বলছে, এবার আমি তো খুব হ্যাপি যে না আমার কেস সলভড, ও খুব হ্যাপি আমার কেস সলভড, আর আমি খুব ফ্লেক্সিও ছিলাম যে না আমি করেছি ফাইনালি। এবার কিছুদিন আগে ও আমাকে আবার ফোন করেছে, করে বলছে, আমি ভেবেছি ও হ্যাপি, ও মিষ্টি মিষ্টি খাবে এই জন্য বলছে। এবার আমাকে ফোন করে বলছে যে সব তো ঠিক আছে, কিন্তু ওই যে স্লিপ প্যারালিসিস যেটা হচ্ছিল আমার, যে আমি মানে আমি দেখতে পাচ্ছি যে আমার উপর কেউ বসে আছে, সেটা না আমার এখনও হচ্ছে। আচ্ছা, বললাম হয়তো তোমার ওই ট্রমা কিছু আছে, ওটা থেকে হচ্ছে, ওটা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, আমি যে বিছানার তলার থেকে যে স্ক্র্যাচের আওয়াজটা পাচ্ছিলাম না, সেটা এখনও পাচ্ছি। এবার ওই জায়গাটায় তো আমার মাথা পুরো মানে পুরো ঘুরে গেছে। আর ও এমন টাইমে কল করেছে, সেটা হচ্ছে রাত্রিবেলা, মাঝরাতে আমাকে ফোন করে বলছে যে স্ক্র্যাচের আওয়াজ পাচ্ছে, এই মুহূর্তে পেলাম আর এই মুহূর্তে তোমাকে আমি ফোন করলাম। আচ্ছা, ওটা তো আমার ঘুম গেছে আরও বেশি, আমি আমার খাটের তলা চেক করছি যে আমার কি স্ক্র্যাচ করছে না তো। তো আমি বললাম, আমি তখন মাইন্ডে ভাবছি যে সব তো হয়ে গেল তাহলে, আর ওর যে স্বপ্নগুলো আসা ছিল না, ওগুলো বন্ধ হয়ে গেল। ইভেন ও এই স্বপ্নগুলো এখন মাঝে মাঝে দেখতো যে ও হেঁটে যাচ্ছে আর মেয়েটা পাশে পাশে হেঁটে যাচ্ছে, মানে দুজনের মধ্যে পিস আছে, এটা বোঝা যাচ্ছে, আর ওটা ওর সাবকনশিয়াস মাইন্ড দেখাচ্ছে। এবার ওর যে দিদির বা বোনের যে সোলটা অত তাড়াতাড়ি রিলিজ হবে না সেটা আমি জানতাম, কিন্তু ওটা অন দ্য প্রসেসে আছে, ও আস্তে আস্তে হয়ে যাবে, ও ক্ষমা করে দিয়েছে, সেটাই মেন জিনিস। ইভেন আমি ওকে এটাও বলেছিলাম যে তুমি কনসিভ করার চেষ্টা না করে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করো, দেখবে ওটা আরও ভালো হবে। ও সবই শুনেছে। এবার আমি ভাবছি যখন এত কিছু হয়ে গেল, তাহলে স্ক্র্যাচটা কে করছে? তখন আমি বললাম যে তুমি আরও ডিটেলসে বলো তো, আরও কিছু পাচ্ছ? না না, আমি তো কিছু পাচ্ছি না। কল রেখে দিল। আবার পরের দিনও সকালবেলা আমাকে ফোন করেছে, বলো তোমাকে না আমি একটা সামান্য ছোট্ট কথা বলতে ভুলে গেছি। আবার ভুলে গেছে? হ্যাঁ, আবার ভুলে গেছে। কি সামান্যটা আগে আমি শুনি, তারপর তুমি ডিসাইড করবে সামান্য কি না। এবারও সামান্য কথাটা হলো, যখন ও আয়নার রিচুয়ালটা করছিল সেই টাইমে ওই দিদিকে যে দেখতে পেয়েছিল, তার পিছনে আরেকটা মুখ দেখতে পেয়েছিল। হ্যাঁ, সেটা আমাকে বলেনি। এবার ব্যাপারটা এতটাই কমপ্লিকেশানস তো তখনও ছিল, কিন্তু এবার ব্যাপারটা আমার আরও কমপ্লিকেশানস লাগছে, বিকজ আমার কাছে কোনো ক্লু নেই এই মুহূর্তে, যে কি না, কোনো ক্লু আমার কাছে নেই। তো আমি ওকে ফার্স্টে বললাম আর কি দেখেছো? এবার না আমার মাইন্ডে হঠাৎ করে রিকল করলো যে আমিও একটা ক্লু মিস করে গেছি, আর পুরো স্টোরিতে কিন্তু আমি এটা বলেওছি, সেটা আমি মিস করে গেছিলাম। সেটা হচ্ছে, তুমি মনে করো যখন আমি বলেছিলাম ওর হাজব্যান্ড বাড়িতে ছিল না, আর ও দরজা খুলে ওর মেয়েটাকে, দিদিকে দেখতে পেয়েছিল, তার পাশে আরেকজনও ছিল, সে ওকে বলছিল বাইরে বেরিয়ে আসো। আই থিঙ্ক হচ্ছে সেই এন্টিটিটা। এখানে দুটো এন্টিটি আছে, দুটো স্পিরিট আছে, একটা ওর দিদি, আর একজন আছে, আরেকজন পাস্ট লাইফ থেকে রিলেটেড নয়, তাহলে আমরা রিডিংয়ে চলে আসতাম। আরেকজন যে আছে সেটা আমি অনেক স্টাডি করে, অনেক বই ঘেটে সব কিছু করে বুঝলাম, এই যে আছে আরেকজন যে স্পিরিট, এরা কে হয় না, এরা হচ্ছে আশেপাশে ঘুরে বেড়ায়। তুমি যখন স্বপ্ন দেখছো, সেটা ভয়ের স্বপ্ন দেখছো, তোমার ভাইব্রেশন ভীষণ লো হয়ে যায়, আর সেটাকে হাতিয়ার বানিয়েও তোমার লাইফে ঢোকে। আচ্ছা,
ওর দিদি কিন্তু ওকে ফিজিক্যালি হার্ম করার চেষ্টা করেনি, কিন্তু ওই সোলটাই কিন্তু ওকে বলেছিল বেরিয়ে আসো, বাইরে কেন, ঘরের ভেতরে কেন আছো, বেরিয়ে আসো যাতে তোমাকে আমি হার্ম করতে পারি। সেই সোলটারই কোনোভাবে ওর ঘরের মধ্যে এখনও রয়ে গেছে আর ওর লাইফে এখনও প্রবলেম ক্রিয়েট করছে। তো সেখানে আমি ওকে, মানে এটা এমন কিছু বড় ব্যাপার না, কিন্তু স্টিল এটাও একটা মেজর জিনিস, কারণ সে তার ঘরের ভেতর ওকে স্ক্র্যাচ করছে বিছানায়, মানে ওর ঘরে আছে সে, আর ঘর না পুরোপুরি প্রপারলি ক্লিনজ না হলে জিনিসগুলো হয়। অ্যান্ড এটার কোনো ম্যান্ডেটরি নয় যে তোমার ঘরে ভীষণ দামি দামি জিনিস আছে মানে তোমার ঘর খুব পজিটিভ না। একটা ঘর হয়তো ছোটোখাটো একটা ছোট্ট ঘর, সেটাও কিন্তু প্রপারলি এনার্জাইজ হতে পারে, ক্লিনস হতে পারে। তো আমি ওকে প্রথমে ওর ঘর ক্লিনস করতে বললাম। ইভেন তুমি যদি অথর্ববেদে দেখো না, তো সেখানে তুমি দেখবে যে নিম অ্যান্ড গুগল, এই দুটোর জিনিস, গুগল হয় না, পুজোতে ইউজ হয়, আচ্ছা, গন্ধ হয় ওটা একটা, গুগল অ্যান্ড গুগলই তো বলে, আই থিঙ্ক, ওইটা আমি নাম জানি, গুগলই বলে। অ্যান্ড ওটার সাথে একটু নিম যদি তুমি মিক্স করে ঘরে ধুনো দাও, তো সেখানে কোনো নেগেটিভ এন্টিটি থাকতে পারে না, অ্যাকর্ডিং টু অথর্ববেদ। আচ্ছা, তো আমি ওকে ওটা বলি করতে। আর একটা জিনিস আমি ওকে আগেও বলেছিলাম যে তুমি না গীতার 11th চ্যাপ্টার, যেখানে ওখানে কৃষ্ণার তোমার মহাবতারের ব্যাপারে দেখানো হয়, 11th চ্যাপ্টার অ্যান্ড 7th চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার না সোলকে মুক্তির পথে নিয়ে যায়। আচ্ছা, এই দুটো আমি ওর দিদির জন্য করতে বলেছিলাম, ওই স্ট্রাক সোলটার জন্য, প্লাস আমি ওকে এই জিনিসটা এর জন্য, এই যে এখন যে ঘটনাটা ঘটছে সেটার জন্য করতে বলেছি। সো ওটা আই হোপ, এটা 2-3 দিন আগের ঘটনা, তো এটা আই হোপ যে এই সোলটাও চলে যাবে, এটা ম্যাটার করে না। কিন্তু মানে আমরা ছোট ছোট একটা ক্লু মিস করে যাই, যেটার জন্য কত বড় বড় জিনিস আবার করে আমাদের ফেস করতে হয়। তখনই যদি আমি বুঝে যেতাম জিনিসটা, তো একসাথেই ব্যাপারটা সলভ হয়ে যেত। মানে ভীষণ আনপ্রেডিক্টেবল একটা ঘটনা। আমি তোমাকে একটা কথা বললাম ঘটনাটা শুনতে শুনতে তখন, যে যদি আমি এই সোলটা হতাম, যদি আমার সাথে এরকমভাবে বিট্রে হতো, আমি এত সহজে ছেড়ে দিতাম না। কারণ টাকা পয়সা নিয়ে বিট্রে এক জিনিস, বিশ্বাসজনিত ধোঁকা সেটা আর এক জিনিস। যেখানে আমি অলরেডি ডিসেবলড, সেখানে তুমি টাকা পয়সা আমার থেকে নিয়ে নিতে পারো, কারণ আমার ডেস্টিনিতে যদি টাকা পয়সা থাকে তাহলে ভাগ্য আমাকে দিয়ে দেবে। কিন্তু আমার এতটা কাছের মানুষ, যে আমার ভাই, যে আমার বোন, সে যদি আমাকে এরকমভাবে ঠকায়, সেটা আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি জানি ক্ষমাই হয়তো পরম ধর্ম, কিন্তু বিশ্বাস যেখানে ভেঙে যায় সেখানে ধর্ম কাজ করে না আমার জন্য। তো সেটাই। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার তোমার কাজ কেন এত ভালো লাগে, কেন আমি এত প্রেফার করি, কারণ আমি একটা জিনিস দেখেছি যে যখনই তুমি কোনো কেস আমার সাথে শেয়ার করেছো, বা তুমি হয়তো মনেও রাখবে যে যখন আমি একটা টিম ফর্ম করছিলাম, আমি সেখানেও তোমাকে রেখেছিলাম, ঠিক আছে? তো আমার এই কারণেই এত ভালো লাগে যে তুমি স্টোন, হোম, যজ্ঞ, রিচুয়াল এইসবের বাইরে গিয়ে ন্যাচারাল রেমেডিতে অনেক বেশি ওয়ার্ক করো, এবং এই রিয়েলাইজেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হোম যজ্ঞ করে কোনো স্পিরিটকে তাড়িয়ে দেওয়া, কিন্তু তার জায়গায় সেলফ রিয়েলাইজেশন এবং নিজস্ব অনুশোচনা বোধ থেকে নিজেকে গিল্ট ফিল করিয়ে আমি যেটা ভুল করেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই স্পিরিটকে মুক্তি দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? যেটা আমি পার্সোনালি ফিল করি। কারণ সব ক্ষেত্রেই যে দামি দামি পাথর, দামি দামি রিচুয়াল, দামি দামি রেমেডিজ দিয়ে কাজ হবে সেটাও নয়। কারণ কিছু কিছু জায়গায় কিন্তু ন্যাচারাল রেমেডি বা ইউনিভার্সাল ল অফ রেমেডি দিয়েও কিন্তু কাজ করা যায়। আমার এই কারণেই আমি প্রথমেই বললাম যে তুমি যখনই আসো তোমার কাজ আমার ভীষণ ডিফারেন্ট লাগে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, যেটা সবথেকে বড় কোয়েশ্চেন আমার কাছে, যে এই যে পাস্ট লাইফের যে কার্স, ট্যারো কার্ডের সাহায্যে কি পাস্ট লাইফের কার্সকে সত্যি স্টাডি করা যায়? হ্যাঁ, একদম কার্স স্টাডি করা যায়। যেমন তোমাকে আমি বললাম হুইল অফ ফরচুন মানেই হচ্ছে তোমার কর্মার একটা হুইল, কর্মার একটা লুপ, যেটা না গোল 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 ঘুরছে, ওটা লুপে চলছে, মানে ওটা রিজলভড হয়নি। মুন কার্ড, সেটা একটা অ্যানসেস্ট্রাল কার্স বোঝায়। তারপর এই কার্ডগুলো তো আছে, এটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল ট্যারোট কার্ডস, যেটা 78 কার্ডস, এটার বাইরেও কার্ডস আছে। আচ্ছা, এই কার্ডসগুলো জেনারেলি আমি এবার ডিফারেন্ট কার্ড হয়, তো সেই কিছু ডিফারেন্ট কার্ড আছে যেগুলো দিয়ে আমি এবার পাস্ট লাইফটা রিড করি। মানে তুমি বলতে চাইছো যে
কোনো স্পেসিফিক কার্সকেও আইডেন্টিফাই করা পসিবল এই হ্যাঁ, কার্ডগুলোর থ্রুতে? স্পেসিফিক কার্ডস কেউ আইডেন্টি, যেটা আমি এখন বললাম যে ওর কি প্রবলেমটা ছিল এক্স্যাক্টলি, সেটা কি হয় না, যেই কার্ডগুলো আমি রিড করি সেটা ট্যারোট থাকে, বাট সেটার সাথে আরও 3-4টা ডেক ইউজ হয়। আর এক একটা ডেকে ট্যারোট কার্ডে 78টা কার্ড বাদ দিয়েও এক একটা ডেকে 44 কার্ডস, 56 কার্ডস এরমভাবে থাকে। আচ্ছা, অল টোটাল 3-4টে ডেক ইউজ করার পর একটা কনক্লুশনে আসা যায়, আর সেগুলোতে শুধু ফটো থাকে, পিকচার্স থাকে। আচ্ছা। সো ওটা দেখে তোমাকে বুঝে নিতে হবে। নাম্বারিং থাকে, তারপর জোডিয়াক সাইন্স থাকে, এইগুলো দেখে তোমাকে বুঝে নিতে হবে যে কি চলছে। আর প্রত্যেকটা কার্ডের ডিফারেন্ট মিনিং হ্যাঁ, থাকে। ডিফারেন্ট শুধু মিনিং নয়, যদি একটা কার্ড সোজা আসে ওটার একটা মিনিং, যদি কার্ড উল্টো আসে সেটার একটা মিনিং, যদি একটা কার্ড আরেকটা কার্ডের সাথে পেয়ার করে আসে সেটারও একটা মিনিং। আর পারপাস ওয়াইজ কি কার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়? সাপোজ আমি ক্যারিয়ার রিলেটেড তোমায় কোয়েশ্চেন করলাম, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আলাদা। যদি টাওয়ার কার্ড আসে আলাদা। সেটার একটা মিনিং। আলাদা, যদি আমি পাস্ট লাইফ রিলেটেড জিনিস জিজ্ঞেস করি তাহলে সেক্ষেত্রেও টাওয়ার কার্ড এলে অন্য একটা ডিফারেন্ট মিনিং। মিনিং। সেটা শুধু ট্যারোট কার্ডের ক্ষেত্রে, কিন্তু আর বাকি ডেক্সগুলো ওগুলো ডিফারেন্ট, ওগুলো পুরোপুরি পার্সোনাল, মানে ওগুলো আমি পিকচার্স দেখি আমাকে বলতে হবে, সেটা আচ্ছা। যে কোনো রিডিংই হোক না কেন, শুধু পাস্ট লাইফ নয়। অ্যান্ড ইভেন অনেক সময় হয় যে কার্ড যখন বেরোয় নিজে থেকে, দুটো কার্ড একসাথে বেরোয়, পেয়ারে বেরোয়, সো কার্ড তোমাকে ওই দুটো পেয়ারেই রিডিং করতে হবে, সিঙ্গেল রিড করা যাবে না। যেই প্রশ্নটা তোমার ক্লায়েন্টরাও করে থাকে সেই প্রশ্নটা আমিও করব, এবং অনেকেই মনেই হয়তো এই প্রশ্নটা আসবে যে ইজ দেয়ার এনি ওয়ে আউট যেটার সাহায্যে পাস্ট লাইফ কার্স থেকে মুক্তি পাওয়া সম্ভব? পুরোপুরি তো পাওয়া পসিবল না। পুরোপুরি যদি পাওয়ারই হতো তাহলে আগের জন্মে আমি অনেক কিছু করে আসতাম, আর এই জন্মে এসে আমি কিছু একটা রিচুয়াল রেমেডিস করতাম, বাস লাইফ একদম এই লাইফে আবার খারাপ করতাম, আবার পরের লাইফে গিয়ে ওটাকে ঠিক করে নিতাম, ওরকম না। বাট কিছুটা করা যায়, কিছুটা করা যায়। ফার্স্ট অফ অল না, তোমার রিয়েলাইজেশন রাখতে হবে যে হ্যাঁ আমি ভুল করেছি, সেটার জন্য আজকে আমি পাচ্ছি। মানুষ কি করে না, মোস্ট অফ দ্য টাইম, ইভেন আমরাও এটা মাঝে মাঝে আমরা বলি আমার সাথেই কেন হয়, এটা আমরা মুখ ফসকে আমরাও বলি এটা, তো আমার সাথেই কেন হয়, ওর সাথে কেন হয় না, তো সেটা রিয়েলাইজেশনটা চলে আসলে ব্যাপারটা কর্মাটাকে ক্লিনস করা বা এটা কার্স থেকে মুক্তি পাওয়াটা ইজি বেশি, বাট সেটারও অনেক ধাপ আছে। একটা হচ্ছে তোমার কর্ড কাটিং করা। কর্ড কাটিং একটা রিচুয়ালিস্টিক একটা জিনিস, সেটা অনেকটা টাইম লাগে, আর পুরোপুরি এটা তোমার সাবকনশিয়াস মাইন্ড দিয়ে করতে হবে, ঠিক আছে? ফিজিক্যাল লাইফে কর্ড কাটিংয়ের কোনো জিনিস তোমার লাগবে না, মানে তোমার একটা পেন পর্যন্ত কর্ড কাটিংয়ে লাগে না, পুরোটাই এটা মেন্টালি। তো কর্ড কাটিংয়ের সাহায্যে তুমি আগের লাইফের কর্মার খারাপ ধরো করে এসছো, আর এই লাইফে ভালো কর্মার দিয়ে কাট করতে পারবে। আচ্ছা, এবার ধরো এই লাইফে তোমার ভালো কর্মাই নেই, তুমি কাটবে কি দিয়ে? আচ্ছা। তোমার তো কাটার জন্য তোমার তো অস্ত্র চাই, তো একটা হচ্ছে কর্ড কাটিং, একটা হয় না ক্রস স্পেল হয়, কিছু ক্রস রোড স্পেল। তো ক্রস রোড স্পেলে কী হয়, অনেক টাইপের ওগুলোতে কিছু ওগুলো সেম রিচুয়ালিস্টিক জিনিস থাকে। ইভেন না কর্মা ক্লিনজিং করার জন্য একটা খুব এফেক্টিভ ওয়ে আমি দেখেছি, সেটা হচ্ছে রিচুয়ালিস্টিক বাথ। কিছু হার্বস থাকে স্পেসিফিক্যালি, কিছু এসেনশিয়াল অয়েল থাকে, কিছু না থাকলে তোমার কাছে এপসম সল্ট খুব কমন, এপসম সল্ট এখন রক সল্ট, যেটা সন্ধক লবণ বলা হয়, এইগুলো দিয়ে তুমি যদি নিয়মিত একটু স্নান করো না, তোমার অনেকটা শেড হয়, অনেক এনার্জি শেড হয়। তোমার ধরো পাস্ট লাইফেরও কোনো ইস্যু নেই, এই লাইফেরই কিছু প্রবলেমস চলছে, তুমি এভরিডে যদি এপসম সল্ট দিয়ে স্নান করো, বাট মাঝে মাঝেই যদি করো, তো সেটাতে কি হয় না, অনেকটা আমাদের এনার্জিগুলো রিলিজ হয়। এটা একটা দিয়ে কর্মা ক্লিনজিং করা যায়। আর একটা পাস্ট লাইফ কার্স থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় উপায় যেটা, সেটা হচ্ছে ফরগিভনেস টেকনিক, ক্ষমা চাও। জাস্ট তুমি হয়তো জানো না যে আগের লাইফে তুমি কার সাথে কি করেছো, তুমি জাস্ট এটুকু বলো যে আমি আগের জীবনে, মানে একটা বেসিক জিনিস, তুমি রাত্রে ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যাওয়ার সময় তুমি বেডেই বসে জাস্ট স্ট্রেট হয়ে বসে চোখ বন্ধ করে তুমি বললে যে আমি যার সাথে যা অন্যায় করেছি সেগুলোর জন্য আমি ক্ষমা চাইছি, আমি জানি ইউনিভার্স আমাকে হেল্প করবে, আর এই আমি যে অন্যায়গুলো করেছি সেটার আমার ক্ষমা হোক। মন থেকে বলতে হবে, শুধু মুখ থেকে বললে হবে না। এটাও যদি তুমি অনেক দিন ধরে করো না, দেখবে লাইফ অনেকটা, মানে অনেক কিছু কমতে থাকে, ঠিক হতে থাকে। আজকের যে ঘটনাটা আমরা শুনলাম, এই ঘটনাটায় বারবার তুমি কিছু ড্রিমের কথা উল্লেখ করেছো। তো ঘটনাটা শুনতে এই মাথার মধ্যে বেশ কিছু প্রশ্ন আমার স্ট্রাইক করছিল, ঠিক আছে, ড্রিম রিলেটেড। তো সেগুলো আমি তোমার কাছ থেকে জানবো। সেটা হচ্ছে যে
অনেক মানুষ থাকে, ইনক্লুডিং মি, আমার সাথেও কিন্তু এটা হয় যে আমরা ঘুমের মধ্যে ড্রিমে এমন কিছু জায়গা দেখি যেই জায়গায় আমরা ফিজিক্যালি কিন্তু এই লাইফে কোনো দিনও যাইনি। ওকে, হুম। এটা কেন হয়? এটা দেখো অনেক রিজন আছে, বাট যেটা মেইনলি হয় সেটা হচ্ছে যে এটা না আমাদের এটাকে বলা হয় ভার্চুয়াল ফুটপ্রিন্ট। ভার্চুয়াল ফুটপ্রিন্ট আচ্ছা। মিন্স তোমার সোলের প্রিন্ট আছে ওখানটায়। হয়তো কোনোভাবে কোনো একটা লাইফে তুমি না ওই জায়গাটায় থাকতে বা ওইখানে যেতে, যেটা তোমার মেমোরি না বারবার করে লুপে তোমার মাইন্ডে চালাচ্ছে। আচ্ছা। এটা একটা রিজন হয়। অনেক সময় আরেকটা রিজন হয় যে ধরো আমি কোথাও কোনো দিন যাইনি, কিন্তু আমি স্বপ্নে দেখছি যে আমি ওই জায়গাটায় অনেকগুলো জায়গায় ঘুরে বেড়াচ্ছি। একটাই স্পেসিফিক হয়তো জায়গা যেখানে অনেকগুলো রুমে আমি ঘুরে বেড়াচ্ছি, এটাও হয় অনেক সময় স্বপ্নে। তো এটা অনেক সময় হয় যে আমাদের মাইন্ডে ফিজিক্যাল লাইফে আমাদের যা ট্রমা, স্যাডনেস, ডিপ্রেশন এইগুলো বিল্ড আপ হতে 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 না মাইন্ডে একটা পিকচার বানায়, আর সেখানে সেটা আমাদের স্বপ্ন হিসাবে আসে। কিন্তু ওই ধরো তুমি স্বপ্নে আজকে একটা জায়গা দেখছো, কালকে আরেকটা জায়গা দেখছো, তাহলে ওটা তোমার ভয় থেকে তৈরি তো জায়গা। কিন্তু তুমি একটাই স্পেসিফিক্যালি জায়গা কন্টিনিউয়াসলি দেখছো, তো ডেফিনেটলি তোমার পাস্ট লাইফ রিলেটেড হবে, যেখানে তোমার সোল ট্রাভেল করতে চায়, আবার যেখানে নিয়ে গিয়ে না তোমার মাইন্ড তোমাকে সিগন্যাল দিচ্ছে যেগুলো মনে কর, মেমোরিজগুলো আবার করে তোমাকে মনে করাচ্ছে। তাই জন্য এই স্বপ্নগুলো আসে। তাহলে এই যারা হরর ড্রিমস দেখে বা ডিস্টার্বিং নাইটমেয়ার্স আসে যাদের, তাদের সাথে কেন হয় এই জিনিসগুলো? তাদের সাথে তাদেরও এই রিজনটাও একটা ওয়ান অফ দ্য রিজন। আর একটা হয় যে তাদের মধ্যে ভয় বিল্ড আপ হয়ে 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 জিনিসটা হয়। আর একটা জিনিস হয়, তারা যখন মানে মেনলি না নর্মাল মানুষদের ক্ষেত্রে, মানে আমরাই নর্মালি যখন আমরা ঘুমাই, তো আমাদের না যে স্পিরিচুয়াল যে শিল্ডটা থাকে সেটা না উইক হয়ে যায়। ওটা সবার হয়, স্পিরিচুয়াল শিল্ডটা উইক হয়ে যায়। তো ওই টাইমে কি হয়, যারা ওই আন্ডারগ্রাউন্ডের যে মানে কি বলবো, একটা নেগেটিভ লো যে এনার্জিসগুলো আছে না, সেইগুলো অ্যাটাক করে এসে, আচ্ছা। আর তারা তোমাকে না ভয় দেখাবে স্বপ্নে। তো তুমি যখন ভয়টা পাবে, ওই সেটা থেকে খাবে, সেটা ওর খাওয়ার, তোমার ভয় ওর খাওয়ার। আচ্ছা। ওই জন্য কেন বলে যে পরিষ্কার জামা কাপড় পরে ঘুমাতে যেতে, বিছানায় বসে না খেতে। এটা অনেকেই এখন খুব মডার্ন কালচারে বিছানায় বসেই সমস্ত কিছু খাওয়ার, ডিনার সব কিছু করে, বাট ইটস ভেরি মাচ রং। এই জন্যই বলা হয় যাতে ওই নেগেটিভ এনার্জিসগুলো যাতে ওই অরাটাতে ঢুকতে না পারে। তুমি এমন একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট করে রাখো যেটা পজিটিভ থাকবে, যাতে ওরা ওই স্বপ্নগুলো দেখিয়ে তোমার থেকে ওই এনার্জি খেতে না পারে। এটা একটা রিজন। আর ওই অনেক সময় ফিউচার ওয়ার্নিংও কিন্তু আসে স্বপ্নের মাধ্যমে, যে কিছু একটা খারাপ হতে চলেছে, তো তুমি বুঝে নাও। অ্যান্ড সেটা মেইনলি আসে আমাদের লাইফে যারা মারা গেছে, আমাদের অ্যানসেস্টার, তাদের থেকে, আর আমাদের স্পিরিট গাইডস থেকে। স্বপ্নে হয়তো তোমাকে দেখালো যে তোমাকে কেউ এসে ছুরি মেরে দিল, ঠিক আছে, তো তুমি বলবে যে আমার স্পিরিট গাইডস আমাকে এরকম স্বপ্ন কেন দেখাবে। স্বপ্নটাতে যেও না, স্বপ্নে থেকে তুমি মেসেজটা কী পাচ্ছ সেটাতে যাও। আচ্ছা। তো ওটার মিনিং যে তারা তোমাকে একটা ওয়ার্নিং দিতে চায়, এটা একটা ওয়ান অফ দ্য রিজন। তুমি এই যে কথাটা বললে, এটা থেকে আরও একটা যেটা মাথার মধ্যে এলো, সেটা হচ্ছে এরকম অনেকেই আছে যারা স্বপ্নের মধ্যে রিপিটেডলি ব্লাড, ডেথ, খুব প্রিয় মানুষের মৃত্যু বা ব্রুটাল কিছু ইনসিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টাল ভিউ, এইগুলো কিন্তু ভিজুয়ালাইজ করে তাদের নিজস্ব ড্রিমে। এটার মানেটা কি? অনেক সময় আমি দেখেছি, আমি এরকমই একটা কেস দেখেছিলাম যে দেখেছিল অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর ওর বাড়ির সামনে, দুদিন পর না এক্স্যাক্টলি সেম জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো এইটাও হয় অনেক সময় যে স্বপ্নে আমি যেটা দেখেছি সেটা কিছুদিন পর রিয়ালিটি হয়ে যায়। এটা হয় যখন আমাদের সোল ট্রাভেল করে। সোল কী করছে, ফিউচারে গিয়ে ট্রাভেল করে ফিরে আসছে, ফিউচারে গিয়ে ওটা দেখে ফিরে আসছে। এটা একটা রিজন হয়, যদি সত্যি হয়ে যায় তোমার স্বপ্ন, তাহলে বুঝবে যে তোমার সোল ট্রাভেল করেছিল ওই জায়গাটাতে, ফিউচারে গিয়ে এসছে। আর না হলে আসে যদি তোমার ভেতরে হিউজ একটা ট্রান্সফরমেশন হতে চায় না, যে পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে গিয়ে কিন্তু ডেথের স্বপ্ন আসে, যে লাইফটা চেঞ্জ হবে কোনো একটা ক্ষেত্রে, ভালো খারাপ। ডেথ ড্রিমস মানে কোনো একটা নিউ বিগিনিং। ওটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, আচ্ছা। দুটোই হতে পারে। আর একটা জিনিস হয় আগুনের স্বপ্ন দেখা। আগুনের স্বপ্ন দেখা ইজ ভেরি গুড। আর আগুনের মধ্যে তুমি যদি নিজেকে দেখো পুড়ে যাচ্ছ, স্টিল ইটস গুড। আগুন পুড়িয়ে দিয়ে নতুন একটা স্টার্ট করছে।
আর ব্লাড দেখা মানে না ভেতরের কোনো ভয় সেটা ম্যানিফেস্ট হচ্ছে, বা কোনো স্পিরিট তোমার ফিজিক্যাল রিয়েলমে তোমাকে আঘাত আনার চেষ্টা করছে, যেটার জন্য তুমি ওটা দেখছো, এটার হয়। আর কখনো কখনো তো আমাদের ড্রিমস আমাদের পাস্ট লাইফের সাথেও কানেক্টেড থাকে, হ্যাঁ ভীষণ। অ্যাজ ইফ এই ঘটনাটাতে যেটা আমরা দেখলাম যে পাস্ট লাইফ একটা বিট্রেয়াল, ওর পুরো এই লাইফের এন্টায়ার লাইফের একটা নাইটমেয়ারে পরিণত হলো। আর 90% মানুষই না কোনো একটা স্বপ্নে নিজের পাস্ট লাইফ দেখেছে, একটা ঝলক হলেও দেখেছে, কারণ আমাদের মেমোরি না আমাদেরকে নিয়ে যায় পিছনে। অনেক সময় আমরা স্বপ্নে মৃত ব্যক্তিদেরও দেখতে পাই, যে রিপিটেডলি, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্টলি আমরা কোনো ডেথ পার্সনকে দেখি আমাদের স্বপ্নে এসে আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে। তো এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে ফার্স্ট অফ অল না, আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি মৃত মানুষকে যখন তুমি দেখছো, আমি এটার সাথে তোমাকে একটা ছোট্ট একটা কথা বলি। আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে আমার ঠাকুমা একটা ঘরের ভেতর বসে আছে অ্যান্ড সেখান থেকে আমাকে ডাকছে। আমার ঠাকুমা ততদিনে মারা গেছিলো। আমি ঠাকুমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম। আমি যখন ভেতরে ঢুকি, কাউকে একটা বলছে, দেখ তোর হাতটা দে তো। তো আমি হাতটা ঠাকুমার দিকে বাড়াই, সঙ্গে সঙ্গে বললো, বা হাতটা তো সুন্দর, তাহলে আমি এবার খেয়ে নিই। হ্যাঁ, ইয়েস। এটা কেন হয় বলো তো? এটা আমার ঠাকুমা ছিল না। মোস্ট অফ দ্য টাইমে তোমাকে যদি দেখো যে কোনো প্রিয় মানুষ তোমাকে ডাকছে বা তো নিজের কাছে আনতে চাইছে, যে অনেক টাইম আগে মারা গেছে, খুব পিসফুল মারা গেছে, কোনো অ্যাক্সিডেন্টে নয়, তো জানবে ডেভিলসরা বা কোনো খারাপ এন্টিটিসরা ডিসগাইসে সেটা করে, আচ্ছা, রূপ বদলে করে, কারণ জানেও যদি নিজের রূপে আসে তুমি কোনোদিন তার দিকে তাকাবে না, তাই সে কোনো প্রিয় মানুষের রূপ ধরে আসে। এটা একটা রিজন হয়। আর একটা রিজন হয় কোনো ওয়ার্নিং, যে আমাদের এনসেস্টারদের তরফ থেকে কোনো একটা ওয়ার্নিং আসে আমাদের কাছে, যে তোর লাইফে না কিছু একটা খারাপ হতে চলেছে, তুই এটা করিস না এই মুহূর্তে। আর একটা জিনিস আমি দেখেছি হয়, সেটা হচ্ছে না, মিডিয়াম যারা হয়, ন্যাচারাল মিডিয়াম অনেকে হয়, আর মিডিয়ামশিপ কোনোদিন শেখা যায় না। মিডিয়ামশিপ ন্যাচারালি আসবে তোমার মধ্যে, তুমি লাখ লাখ টাকা খরচা করেও মিডিয়ামশিপ শিখতে পারবে না। কি বিয়া মিডিয়াম, মানে অ্যাড দেখি বিয়া মিডিয়াম, মিডিয়াম হঠাৎ তুমি জেনারেলি সিন্স বার্থ তুমি এটা পাবে। তো অনেকে মিডিয়াম হয়, আর ফিজিক্যাল লাইফে না ওর আশেপাশে কোনো এন্টিটি হয়তো আসতে পারছে না, যেটা ওকে না ঘুমের মধ্যে সেই স্পিরিটগুলো ওর সাথে কন্ট্যাক্ট করে নিজের প্রবলেমগুলো বলতে চাইছে। প্রচুর মানুষ আছে মিডিয়াম, মানে ভাবে তো মিডিয়াম খুব কম, বাট মিডিয়াম প্রচুর লোক হয় মিডিয়াম। স্বপ্নের মধ্যে ওই এন্টিটিগুলো এসে ওদেরকে বলে যে আমি তোমায় কিছু বলতে চাই, তো তুমি আমার কথাটা শোনো, কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভয় পেয়ে যায় জিনিসটাতে। এটা একটা রিজন। আচ্ছা, কখনো এরকম হয়েছে, মানে তুমি তো কেস স্টাডিজ তোমার প্রচুর রয়েছে, তো সেই অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষের নাইটমেয়ার আর রিয়েল লাইফ ইভেন্ট ম্যাচ করে যাচ্ছে, যখন সে তোমার কাছে আসছে তখন তুমি দেখছো যে নাইটমেয়ার, রিয়েল লাইফ ইভেন্টস প্লাস ট্যারো রিডিং অ্যাকিউরেটলি সেম বেরোচ্ছে, তো এটা কি কোনো কোইন্সিডেন্স, নাকি এর পেছনে এমন কিছু রয়েছে, এমন কিছু আইডেন্টিফিকেশন রয়েছে উইচ ইজ ভেরি মাচ ডিপলি ডার্ক? দেখো, ধরো এখানে রিডিং আমার মিলছে, মানে ওটা মিলছে ওর স্পিরিচুয়াল তোমার রিয়ালিটি মিলছে, মানে স্পিরিচুয়ালি একটা মানে ম্যাচ খাচ্ছে, সেটার সাথে ও ড্রিম দেখছে, মানে ওর অ্যাস্ট্রাল রিয়ালিটি মিলছে। আর ফিজিক্যাল লাইফে হচ্ছে মানে ওর সাথে ওর কনসিয়াস রিয়ালিটি মিলছে, মানে ফিজিক্যাল রিয়ালিটি মিলছে। তো তিনটে যখন একসাথে মিলে যাচ্ছে, এটা কোনোভাবেই কোইন্সিডেন্স হবে না। এটা ডেফিনেটলি ওটার পিছনে বড়সড় রিজন আছে, আর সেটাকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। আমরা এতক্ষণ ধরে ড্রিমস নিয়ে কথা বলছি, ওকে, দুটো জিনিস, সেটা হচ্ছে যে কিছু মানুষ হয় দেখবে একই নাইটমেয়ার, মানে একই দুঃস্বপ্ন বছরের পর বছর ধরে দেখে যায়, ঠিক আছে, তো এটা কি ইন্ডিকেট? এটা পাস্ট লাইফ রিলেটেড থাকে, একই জিনিস যখন দেখছে। আচ্ছা, ওকে ওর মেমারি না ওকে লুপে চালাচ্ছে, আমি তোমাকে বললাম যে লুপে চালাচ্ছে জিনিসটা, যতক্ষণ তুই মনে করবি ততক্ষণ পর্যন্ত তোকে আমি চালাবো। তো লুপে চালিয়ে ওকে ওর মেমারিটা মনে করানোর চেষ্টা করছে। একই ড্রিম বছরের পর বছর দেখলে ডেফিনেটলি পাস্ট রিলেটেড কিছু হচ্ছে। আচ্ছা, আমরা অনেক সময় এটা দেখেছি যে বাচ্চা যখন জন্ম নেয়, ঠিক আছে, এটা মিথ না ফ্যাক্টস, জাস্ট তুমি আমায় ক্লিয়ার করবে, ওকে, যে কোনো বাচ্চা যখন জন্ম নেয়, ওরা মানে সাবকনশিয়াসলি না আনকনশিয়াসলি আমি জানি না, ওরা নিজেরাই হাসে, নিজেরাই কাঁদে, ঠিক আছে, নিজেরাই কোনো একটা মানে কী বলবো, একটা আনন্দ দিকে তাকিয়ে মানে কথা বলার চেষ্টা করে, যদিও ওরা তো কথা বলতে পারে না, ঠিক আছে, বাট এগুলো করে, এই অ্যাক্টিভিটিগুলো করে, তো এগুলোর সাথে কি কোথাও না কোথাও ওদের পাস্ট লাইফ মেমোরিজ কানেক্টেড থাকে?
পাস্ট লাইফ মেমোরিজের থেকে মানে অনেকে আমি মানে বাড়ির ঠাকুমা দিদিমাদের বলতে হ্যাঁ, শুনেছি যে হ্যাঁ। ওদের আগের জন্মের কথা মনে পড়ছে, ওদের আগের জন্মের কথা মনে থাকে নাকি কিছু মাস কিছু, পর্যন্ত। হ্যাঁ। তো এটাই আমি বলছি, এটা কি সত্যি? মনে হয় এটা ওদের থাকে। আর সেটার সাথে সাথে আরেকটা জিনিস না, বাচ্চারা কিন্তু যে কোনো এনার্জি ডিটেক্ট করতে পারে খুব ইজিলি। ওরা কি দেখতে পায়? হ্যাঁ, বাচ্চারা পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি কিন্তু ওরা ডিটেক্ট করতে পারে। হঠাৎ করে দেখবে একটা বাচ্চা একদিকে তাকিয়ে আছে, তাকিয়ে তুমি কোনোভাবে ওর চোখ সরাতে পারছো না। হুম। তো ওরা না কাউকে একটা দেখছে, যেটা আমরা দেখতে পারি না, বিকজ ওরা এতটা পিওর ফর্মে থাকে। কারণ ওদের কিছু নেই, মানে ওরা একদম ব্ল্যাঙ্ক, একটা খালি একটা বাটি, তুমি যা ভরবে তাই আসবে। তো ওরা এইগুলো দেখতে পারে। হ্যাঁ, পাস্ট লাইফ জিনিসগুলো ওরা অনেক সময় মেমোরিজ আসে, ফিরে আসে না, বিকজ সবে জন্ম নিয়েছে ও। হুম। তো নতুন মেমোরি ওর ক্রিয়েটই হয়নি, তাই জন্য মনেটা কি করবে, তাই জন্য ব্রেন ওকে আগের লাইফগুলোকে মনে করায়। হ্যাঁ, এটা হয়। লুসিড ড্রিমস কি? লুসিড ড্রিমস হচ্ছে সবচেয়ে এক্সাইটিং একটা জিনিস আর খুব ইন্টারেস্টিং। লুসিড ড্রিম, একটু বলো। লুসিড ড্রিম মেইনলি যখন হয় রেম স্লিপে, র্যাপিড আই মুভমেন্ট, এই স্লিপে লুসিড ড্রিমিংটা হয়। অ্যান্ড লুসিড ড্রিমিং প্র্যাকটিসের সাথে সাথে তুমি করতে পারো, মানে প্র্যাকটিস যদি তুমি করো, সো ইউ উইল বি অ্যান এক্সপার্ট। ইভেন দের ইজ আ ডার্ক সিক্রেট অ্যাবাউট উইচক্রাফট। যারা খুব হাই লেভেলের উইচেস হয়, মানে যারা উইচক্রাফট প্র্যাকটিস করে, তারা যদি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কিছু ধরো করতে পারছে না, কোনো রেস্ট্রিকশনস আসে, তারা লুসিড ড্রিমিংয়ে মানে লুসিড ড্রিমে গিয়ে ওখানে তারা স্পেলস করে। আচ্ছা। ওখানে তারা একটা মানে কোনো টাইপের ডেমন, কোনো টাইপের ডেইটি সামন করতে পারে। ঠিক আছে, এরা উইচেসরা করে, খুব হাই লেভেলের উইচেসরা করে। এবার লুসিড ড্রিম হচ্ছে যখন তোমার র্যাপিড আই মুভমেন্ট রেম স্টেট থাকে, সেই টাইমে লুসিড ড্রিমিংটা হয়। খেয়াল করে দেখবে লুসিড ড্রিমিং জেনারেলি হয়, ধরো তুমি ঘুমিয়ে পড়েছো, ঠিক আছে, ঘুম থেকে কোনো একটা কারণে তোমার এক সেকেন্ডের জন্য ঘুমটা ভাঙলো, ঘুমটা ভেঙে তুমি বলো না আমি ঘুমাবো আবার, এরকম একটা ফিল হলো, হয় ওই যে ঘুমটা ঘুমাবে সেইখানটা তোমার লুসিড ড্রিমিং চান্সেসটা বেশি। হুম। লুসিড ড্রিম হচ্ছে এমন একটা ড্রিম স্টেট যেখানে তুমি জানো যে তুমি স্বপ্ন দেখছো। আমরা স্বপ্নে তো বুঝি না, আমরা স্বপ্ন ভাবি রিয়ালিটি, কি না স্বপ্নে যেটা হচ্ছে ওটা হচ্ছে আমার সাথে। কিন্তু লুসিড ড্রিমিংয়ে কিন্তু তুমি স্বপ্ন যখন দেখছো, তুমি সেটা জানো যে তুমি স্বপ্ন দেখছো, আর সেই স্বপ্নটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। ওকে। ইভেন অনেক সময় হয় লুসিড ড্রিমিং থেকে অনেকে রিটার্ন করতে পারে না, ঠিক আছে, তখন গিয়ে ব্রেন ডেথ হয় বা অনেক কিছু এরকম হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার করা যেতে পারে, মানে যদি মানুষ এটা বুঝতে না পারে যে লুসিড ড্রিমিং ব্যাপারটা কি, তাহলে আমি বলবো ক্রিস্টোফার নোলানের ইনসেপশন মুভিটা দেখতে। ইনসেপশনে দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, মানে তুমি বললে বলে আমি জিনিসটা কানেক্ট করতে পারলাম। তো ইনসেপশন মুভিটা দেখলে কিন্তু এই কনসেপ্টটা হ্যাঁ, পুরোপুরি মানে ক্লিয়ার অনেকটা হয়ে যাবে। বুঝিয়েছে আর ভালোভাবে ইজিলি। হ্যাঁ। তো না, একদমই ইজি ছিল না, কারণ ব্যাপারটা বুঝতে আমায় মুভিটা 6 থেকে 7 বার দেখতে হয়েছে। তো আইডিয়া থাকলে ওটা বোঝা যায় হ্যাঁ ইজিলি। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এবার তুমি ওই ড্রিম স্টেটে গিয়ে সব কিছু কন্ট্রোল করতে পারবে। এবার হচ্ছে তুমি কি করে বুঝবে তুমি লুসিড ড্রিমিং করছো? হতে পারে যে আমি আর তুমি এখানে বসে আছি, সেটাও হয়তো লুসিড ড্রিমিং হচ্ছে, বা যেই ভিডিওটা দেখছে সে হয়তো লুসিড ড্রিমেই ভিডিওটা দেখছে। তাহলে তোমায় লাট্টু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে না, যে ওটা থামছে না চলছে। না সেটাও তুমি লুসিড ড্রিমিংয়ে করতে পারবে। বাট লুসিড ড্রিমিংয়ে তুমি যদি জানতে চাও যে আমি ড্রিম দেখছি না আমি রিয়েল দেখছি, তাহলে একটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি দেখবে খেয়াল করে স্বপ্নের মধ্যে তুমি ঘড়ি দেখতে যদিও পাও, ঘড়ির টাইম তুমি এক্সাক্ট দেখতে পাবে না। তো তুমি যদি লুসিড ড্রিমিং করছো কিনা জানতে চাও, ফার্স্ট তুমি ঘড়ির দিকে তাকাবে, ঘড়িতে তুমি দেখতে পাচ্ছ যে টাইম পাস হচ্ছে, মানে তুমি ড্রিম দেখছো না। আর যদি তুমি দেখতে পারো হাত নিয়ে, যেটা আমাদের ব্রেন না আমাদেরকে এইগুলো করতে পারে না, তুমি তোমার হাতটা সামনে নেবে আর হাতের যে রেখাগুলো সেগুলো তুমি যদি নর্মাল দেখতে পারো, মিন্স তুমি রিয়ালিটিতে আছো। কিন্তু স্বপ্নের মধ্যে আমাদের ব্রেন এতটাই পাওয়ারফুল, স্বপ্নের মধ্যে তুমি না হাতের রেখাগুলো এবড়ো খেবড়ো দেখতে পাবে। আচ্ছা। তাহলে তুমি বুঝবে স্বপ্ন দেখছো। সো লুসিড ড্রিমিং এটা খুব ফেমাস একটা জিনিস, যে সবসময় যখন তুমি ভাবছো যে আমি না মনে একটা স্বপ্ন দেখছি, তুমি কি করে শিওর হবে? তখন সঙ্গে সঙ্গে নিজের হাত দেখতে হয়, তার মানে আমি হয়তো বেকা তার মানে লুসিড ড্রিমিং করছি। আর যারা লুসিড ড্রিমিং এক্সপার্ট তারা পুরোপুরি কন্ট্রোল করতে পারে। মানে ধরো দেখতে পাচ্ছে একটা বাঘ দৌড়ে আসছে, তো তাকে মিনিটে হ্যাঁ চেঞ্জ করে তাকে পাখির মধ্যে করে দিতে পারে। আর লুসিড ড্রিমিংয়ে তুমি অনেক জায়গায় যেতে পারো, অনেক ভিজিট করতে পারো, মানে ওটা না তোমার একটা আলাদা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটা তোমার নিজের সাজানো ওয়ার্ল্ড, এটা এতটা পাওয়ারফুল, মানে তুমি অনেক জায়গায় যেতেও পারো ইভেন, যেটা তুমি নর্মালি যেতে পারবে না হয়তো। আমার এখন ইচ্ছা করছে আমি জাপানে যাবো, বাট আমি যেতে পারছি না, লুসিড ড্রিমিংয়ে আমি জাপান থেকে ঘুরে আসতে পারি। আচ্ছা। তুমি কন্ট্রোল করছো, তোমার স্বপ্নটাকে কন্ট্রোল করছো।
বুঝতে পেরেছি। আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা আমি বিগত 2 বছর ধরে পডকাস্ট করছি, বাট আমি কোনোদিন কাউকে করিনি, ঠিক আছে? আর এই ঘটনা ওরিয়েন্টেড প্রশ্নটা পুরোপুরি। তার কারণ হচ্ছে, ইফ আই এম নট রং, এই ট্যারো রিডিং বা সাইকিক হিলার এই সব কিছুর আগেও তোমার একটা আইডেন্টিফিকেশন ছিল যে তুমি একজন মাইন্ড রিপ্রোগ্রামিং কোচ, যেখানে তুমি সাইকোলজি নিয়েও কাজ করো। আমি জানতে চাই যে এই স্লিপ প্যারালাইসিস জিনিসটা, ঠিক আছে, দেখো ওই ফোকলোর বেসড কথা আমি বলছি না যে বোবায় ধরে, বোবা ভূতে ধরে অ্যান্ড অল, ঠিক আছে। আমি জাস্ট জানতে চাই যে স্লিপ প্যারালাইসিস জিনিসটা এটা হয় কেন মানুষের সাথে? স্লিপ প্যারালাইসিস না জেনারেলি এটা যে কোনো কারোর সাথে হতে পারে, যে কোনো মুভমেন্টে হতে পারে। তোমার এটাও না একটা তোমার সাবকনশিয়াস স্টেট, যেখানে না তোমার বডি ঘুমের পর তোমার বডি এই রিয়ালিটিতে ফিরে এসছে, তোমার মাইন্ড এই রিয়ালিটিতে ফিরে এসছে, কিন্তু তোমার বডি এখনও ঘুমের মধ্যে রয়েছে। তোমার বডি ঘুমাচ্ছে কিন্তু তোমার ব্রেন জেগে রয়েছে। এটাই একদম সরল ভাষায় স্লিপ প্যারালিসিস। এবার এখানে আরেকটা জিনিস যেটা উইচক্রাফটে খুব ফেমাস, সেটা হচ্ছে ইনকিউবাস বলে দেয়ার ইজ আ ডেমন। সাকিউবাস অ্যান্ড ইনকিউবাস। হ্যাঁ, সাকিউবাস অ্যান্ড ইনকিউবাস একই জিনিস। তো সে কি করে না, সে হচ্ছে তোমাকে এমন একটা ফ্রিজ করে দেবে, সে তোমাকে ফ্রিজ করে দিয়ে না তোমার থেকে এনার্জি নেবে। আর লোকে অনেক সেক্সুয়াল জিনিসের সাথে রিলেটেড করে, সেটা আমি এখনও দেখিনি এরকম কিছু। তো ওটা না তোমায় কি করে, তোমার এনার্জিটাকে টানবে, তোমার এনার্জিকে খাবে। তুমি যে ওই স্টেটে আছো যেখানে তোমার মাইন্ড কাজ করছে, তোমার বডি কাজ করছে না, সেই এনার্জিটাকে খেয়েও নিজের পেট ভরবে, ঠিক আছে? আরও এটা না বেসিক্যালি তখনই করতে পারে তোমার আশেপাশে ক্লেন্স যদি না থাকে, এটা ম্যাক্সিমাম টাইমে ওখানে হয়। তোমার আশেপাশে যদি এনার্জিস যদি একটু খুব লো থাকে, তাহলে তোমার সাথে স্লিপ প্যারালিসিস হওয়ার চান্সেসটা একটু বেশি হাই। কিন্তু এটা সাইকোলজিক্যাল পার্ট কিন্তু এটাই যে আমার সব ঘুম থেকে ভেঙে গেছে, কিন্তু আমার বডি ফেরত আসেনি ঘুম থেকে, কিন্তু আমার মাইন্ড চলে এসছে ঘুম থেকে। এটা একটা মেইন রিজন। মানে এই যে স্লিপ প্যারালাইসিসের টাইমে অধিকাংশ মানুষ যে শ্যাডোই ফিগার বা এন্টিটিটাকে দেখতে পায়, সে কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ওই মোমেন্টে, হ্যাঁ, নাকি এটা জাস্ট একটা ইলিউশন? ড্রিমের মধ্যে এক্সিস্ট করে, ঘুমের মধ্যে এক্সিস্ট করে, সে তোমার অন্য ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। আচ্ছা, কারণ সে, তুমি ভেবে দেখো, তোমার কিন্তু ফিজিক্যালি কিন্তু সে তোমায় কন্ট্রোল করছে না, সে তোমায় মেন্টালি কন্ট্রোল করছে। তো ফিজিক্যালি ওরা অতটা হার্ম করতে পারছে না, কিন্তু মেন্টালি তো তোমাকেও পুরোপুরি একটা অন্য জগতে নিয়ে আছে। তো এইভাবে ওরা ক্ষতিটা করে। আর তুমি যদি স্লিপ প্যারালিসিস থেকে বাঁচতে চাও, বা তোমার যদি হট করে হয়েও যায়, ধরো আজকেই হয়ে গেল তোমার স্লিপ প্যারালিসিস, সেই মোমেন্টে না তুমি যেই ভগবানকে যাকে তুমি মানো, শুধু তার নামটা মাইন্ডে নেবে, তোমার ছেড়ে যাবে হাত পা। এটা আমি আমি দেখেছি হতে, যেই হোক। ওই টাইমে কি আমার মাইন্ড ওইভাবে কাজ করবে যে আমি ভগবানের নাম নিতে পারবো? নিজেকে বাঁচানোর জন্য সব কিছু দেখবে ওই টাইমে অ্যাক্টিভেটেড হয়ে যায়। একবার হলেও তোমার, যদি কারোর সাথে ডিপলি কানেক্টেড থাকো, তার কথা তোমার একবার হলেও তো মনে পড়বে। হ্যাঁ, কিছুদিন আগে আমার একটা বন্ধু, ঠিক আছে, ও হঠাৎ করে, এবার বন্ধুদের গ্রুপে তো অনেক ইয়ার্কি ঠাট্টা হয়, ঠিক আছে, তো ও হঠাৎ করে আমাকে টেক্সট করেছিল যে ভাই বাড়িতে ভূত থাকলে কি করব, ঠিক আছে, কি করে আইডেন্টিফাই করবো যে সত্যি ভূত আছে। তো আমি প্রথমে ব্যাপারটা হয়েছি যে ও আমার সাথে মজা করছে, ঠিক আছে, দেন তারপর আমাকে বলে আরে ঘুমিয়েছিলাম, বাট বডি পুরো ফ্রিজ হয়ে গেছিলো, দেখছি যে ঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, তো ওই টাইমে আমি মা কালীর নাম নিয়েছি, তো তখন সাথে সাথে ঠিক হয়ে যায়। আচ্ছা, এগুলো কি শ্যাডো বলে? হ্যাঁ। লাস্ট আমি একটা কথা জানতে চাইছি, ঠিক আছে, যেটা আমার সাথেও হয়, স্বপ্নের মধ্যেই হয়, যে আমরা কোনো একটা ড্রিম দেখছি এবং ড্রিমটা এতটাই রিয়েলিস্টিক, ঠিক আছে, যে ঘুমটা ভেঙে যাওয়ার পরেও ওই ড্রিমের এফেক্টটা আমার মধ্যে থাকছে। লাইক আমি ধরো কোনো, ফর এক্সাম্পল, আমি ড্রিমের মধ্যে দেখলাম যে কোনো গাড়ি আমাকে ধাক্কা মেরেছে, বাট ঘুমটা ভাঙার পর কিন্তু অ্যাকচুয়ালি আমি সেই জায়গাটায় পেন ফিল করছি। এটা কেন হয়? এটা তখন হয়, নর্মালি আমরা যখন স্বপ্ন দেখি না, ওটা আমাদের সাবকনশিয়াস মেমোরিজে আমরা স্বপ্নটা দেখি। কিন্তু যখন তুমি দেখবে যে স্বপ্ন মানে ঘুম থেকে ওঠার পরেও তোমার সেম ফিলিংটা তুমি বুঝতে পারছো, তাহলে বুঝবে তোমার সোল ট্রাভেল করেছিল, ঠিক আছে, সোল ঘুরে এসেছে, মানে সোল বডি থেকে বেরিয়েছিল। অ্যাস্ট্রাল ট্রাভেলিং কি তাহলে ফিজিক্যাল পেন ফিল করতে পারে? হ্যাঁ, যখন যেখানে, তাহলে বার্থমার্কটা আসে কেন? সোলের ট্রমা থেকে তো বার্থমার্কটা আসে। সোল ডেফিনেটলি ট্রাভেল করতে পারে, অ্যান্ড কিছু সোল ট্রাভেল করতে ভালোবাসে, যে যেটা ভালোবাসে সে সেখানে ট্রাভেল করে।
ধরো তুমি ঘুমিয়ে আছো, তো সোল মনে হলো যে আমি বেরোই এবার, সেটাকে অ্যাস্ট্রাল ট্রাভেলিং বলে, অ্যান্ড সেটাও উইথ প্র্যাকটিস তুমি ওটা করতে পারো। তো অ্যাস্ট্রাল ট্রাভেলিংয়ে কী হয়, তোমার সোল তোমার বডি থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কোনো একটা জায়গায় চলে গেল। এবার ডিপেন্ড করে যে সোল বেরোনোর পর ওর কি ভয় লাগছে। যদি ভয় লাগে তাহলে কোনো নেগেটিভ একটা রেলমে ঢুকে যাবে, আচ্ছা। আর যদি সোল বেরোনোর পর যদি খুব পজিটিভ ফিল হয় তাহলে কোনো একটা পজিটিভ রেলমে ঢুকে যাবে, যেখানে তুমি মন্দির দেখতে পাবে। ধরো এরকম স্বপ্নে অনেক সময় হয়, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখতে দেখতে তুমি হঠাৎ করে দেখলে যে আমি কোনো একটা মন্দিরে গেছি, সেই মন্দিরের সমস্ত কিছু আমার মনে আছে। এবার তুমি ওই মন্দিরে হয়তো কোনোদিন যাওনি, তো তুমি কী করে জানবে ভেতরে কী আছে? কিন্তু পরে তুমি জানতে পারলে যে ওই মন্দিরটা সত্যিই ওরকম, তার মানে সোল ওখানে ট্র্যাভেল করে এসছে, ওখানটায় ঘুরে এসছে। তো তুমি যখন পুরো সমস্ত কিছু ফিল করতে পারবে, তার মানে তোমার সোল বেরিয়েছিল তোমার বডি থেকে, আর সে ঘুরে এসে তোমাকে এই ট্রমাটা দিচ্ছে। এরকম অনেক সময় হয়েও থাকে, দেখেছি যে কোনো জায়গায় গিয়ে মনে হয় আমি তো এখানে আগেও এসেছি। এই জিনিসটা পাস্ট লাইফ রিলেটেডও হয়, আচ্ছা। যে ওটা ওই বললাম লুপে চলে, যে তোমাকে আবার করে ওই জায়গাটা এনে দাঁড় করিয়ে দেবে, এটা একটা হয়। বা স্বপ্নের মধ্যেই তোমার সোল হয়তো আরেকদিনও ট্রাভেল করেছিল, তোমার মনে নেই সেটা, কিন্তু এবার একটা তোমার মনে আছে। তো হঠাৎ করে মনে হলো না আমি তো এটা আগে হয়েছিল আমার সাথে। ইভেন রিডিংয়ের মাধ্যমে আমরা এই জিনিসগুলো জানতে পারি, যে সোল কী তার অ্যাস্ট্রাল ট্রাভেলিং হচ্ছে কিনা এটাও বোঝা যায়। রিডিংয়ের একটা পার্ট হয় লাইক মেলাডিকশন মানে হচ্ছে যে তোমার আগের লাইফের যে কার্সগুলো, ঠিক আছে, সেটা ইন্টেনশনালি কেউ তোমার উপর দিয়েছে নাকি আনইনটেনশনালি কোনো কার্স তুমি নিয়ে এসছো, সেটার ওয়াইজ যে তুমি ড্রিমটা দেখছো সেটা মানে ক্ল্যারিফাই করা যায়। থ্যাংক ইউ সো মাচ এতগুলো কনফিউশনকে ক্ল্যারিফাই করার জন্য। আর আজকের ঘটনা নিয়ে অনেস্টলি কিছু বলার নেই, কারণ সত্যি কথা বলছি, হয়তো ভীষণ পেইনফুল, ভীষণ ডার্ক একটা ইনসিডেন্ট। আমার সত্যি কথা বলতে আমার অনন্যার জন্য সেই অর্থে আমার কোনো সিম্প্যাথি কিন্তু আসছে না, অ্যান্ড রিয়েলি সরি টু হার। কারণ দেখো, এই যে বডিটা, এটা তো আমাদের একটা ড্রেস, আমাদের একটা ক্লথ, বাট সোলটাই তো অ্যাকচুয়াল, ঠিক আছে, আমরা যেটাকে মানুষের মন বলে থাকি, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মানে কি বলবো, যে সহানুভূতিটা সেই অর্থে আসছে না। হয়তো ওর সাথে যেটা হয়েছে সেটা ওর প্রাপ্য ছিল, এবং ওর সাথে যা যা ঘটেছে সব কিছুই ডিজার্ভিং। তো সেই জায়গায় খারাপ লাগছে অনন্যার বোনের জন্য, ওর পাস্ট লাইফের বোনের জন্য। ঠিক আছে, ও যেটা করেছে সেটা হয়তো না করলে একটা সোলের রিয়েলাইজেশনটা কোনো দিনই হতো না, যে সে কতটা খারাপ কাজ করে এসেছে। এবং তার পরবর্তী আর যেটা না বললেই নয়, যেভাবে তুমি কেসটাকে হ্যান্ডেল করেছো, ঠিক আছে, আমি বলবো যে কাজটা সত্যি খুব ভালো ছিল অনেস্টলি। যে জিনিসটাকে একদম রুট কজ থেকে সেটাকে রিকভার করা, এটা অনেকেই করতে পারে না। এবং তার পরবর্তী যে ডিসকাশন আমরা করলাম, সব মিলিয়ে অনেস্টলি আজকের এপিসোডটা একটা পাওয়ার প্যাকড এপিসোড হয়েছে। এবং অনেক দিন পর মানে আমি নিজে ভীষণ স্যাটিসফাইড আজকের এপিসোডটার জন্য। তার কারণ শুধুমাত্র ঘটনা নয়, যেই বিষয়গুলো নিয়ে আমি প্রশ্নগুলো তোমার কাছে রেখেছি, আমার মনে হয় আমার সাথে সাথে এই প্রশ্নগুলো যারা শুনবে আজকের এপিসোডটা বা যারা দেখবে, তাদেরও এই প্রশ্নগুলো রয়েছে। হয়তো তারা কখনো কাউকে প্রশ্নগুলো করতে পারেনি, ঠিক আছে। কারণ অনেক সময় কি হয়, এই প্রশ্নগুলো কাউকে করলে আমরা সঠিক উত্তরটা পাই না। ওকে, তো যেমন আজকে স্লিপ প্যারালাইসিসের প্রশ্নটা আমি তোমাকেই করলাম। দেখো, এর আগে অনেক এক্সপার্টিসের সাথে আমি বসেছি, অনেক এক্সপার্ট মানুষজনের সাথে আমি বসেছি, ঠিক আছে, কিন্তু আমার কখনো এই প্রশ্নটা মাথায় আসেনি, বা আমি হয়তো করিও নি। বাট যেহেতু তুমি সাইকোলজি নিয়েও কাজ করো, অকাল্ট নিয়েও কাজ করো, তাই আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে হ্যাঁ, এই প্রশ্নটা তোমায় করা যেতে পারে। আমার নিজেরও কিছু কনসেপ্ট ছিল এই স্লিপ প্যারালাইসিস রিলেটেড। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো মধুমিতা, অনেক দিন পর তুমি আজকে এখানে এসেছো। প্রায় 6 মাস, লাস্ট এপিসোডটা 6 মাস আগে আমরা শ্যুট করেছিলাম, এবং 4 মাস না 5 মাস আগে রিলিজড হয়েছিল। এবং তার মাঝখানে এতগুলো দিন, এবং তার মাঝখানে এই কেসটা, এবং আবার তোমার এখানে আসা। আমি চাইবো ইন ফিউচারে তুমি আরও কেস স্টাডি আমাদের সাথে শেয়ার করো, আরও বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। কেমন লাগলো তোমার আজকে? ভীষণ ভালো লেগেছে, আমি শেয়ার করলাম কত কিছু কোয়েশ্চেন্স, তুমি খুব ডিটেলড ভিডিও হয়েছে এটা, মানে সব টপিকগুলো ডিটেলডে গেছে। একদম। আর এই প্রবলেমগুলো ম্যাক্সিমাম লোক ডেলি লাইফে ফেসও করে অনেকে, ইনফ্যাক্ট আমি অফ ক্যামেরা তোমাকে বললাম যে আমার বাড়িতেও এরকম প্রবলেম প্রবলেম রয়েছে। হচ্ছে। তো
থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হবে। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। ভালো থাকো, Thank সুস্থ you. থাকো, টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ, বাই। Golpowala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনেও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজ ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।